আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু চ্যাট বক্সে লিখে জানো। আমরা 6:35 থেকে ক্লাসটা শুরু করব। দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করছে। তো এখন 33 বাজে আর 2 মিনিট পরে ক্লাস শুরু করব। হ্যাঁ, তো তোমরা তোমাদের দিক থেকে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, সবকিছু জানা দিতে পারো। আর তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি ক্লাস করার সময় ক্লাস করতেছো, হুট করে কোনো কারণে তোমার স্ক্রিন ব্লার হয়ে যায়, তুমি একটু রিফ্রেশ দিয়ে নিবা তোমার পিসি হোক আর মোবাইল হোক, অথবা রিলোড করে নিবা। দেন ক্লিয়ার হয়ে যাবে। আর অথবা তোমরা যদি মোবাইল ইউজার হয়ে থাকো, লাইভ একটা অপশন আছে, এটা নিচে পাবা, অথবা ল্যাপটপ হলে উপরের দিকে ডান দিকে থাকবে, যে লাইভ অপশনটা আছে, ওই বাটনে ক্লিক করে দিলে তুমি অল টাইম লাইভে থাকবা। ঠিক আছে? ওকে, মোটামুটি সবাই লিখেছে, সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, তো তোমরা যদি পিছায় যাও কোনো কারণে, তোমরা জাস্ট ট্রাই করবা যে লাইভের সাথে যে একটা আইকন আছে, রেড আইকন, এটা যদি রেড হয় দেন তুমি লাইভে আছো। যদি এটা কোনো কারণে অন্য কালার হয়ে যায়, এটা মেবি অ্যাশ কালার হয়ে যায়, তখন তুমি লাইভে নাই। সেই ক্ষেত্রে এটা বারবার চেক করে দেখবা যে তুমি লাইভে আছো কিনা। অনেক ক্লাসে বলে যে পোল দিয়ে দিছি, তো পোল তো আসছে কিন্তু পোলের সাথে তো কোনো কোশ্চেন নাই, দ্যাট মিনস তুমি পিছায় আছো, পোলের যে স্লাইড আছে এই স্লাইডে তুমি নাই। তো সেই ক্ষেত্রে তুমি একটু লাইভ বাটনে ক্লিক করে নিবা। ঠিক আছে? আচ্ছা, নাবিল লিখেছে লাইভ বাটনে ক্লিক করলে পিছনে চলে যায়। এটা কেন হবে? এটা হবে না, লাইভ বাটনে ক্লিক করলে তুমি লাইভেই থাকবা। ঠিক আছে ফাতিমা, তোমাকে রুটিনের লিঙ্কটা আমি ক্লাসের মাঝখানে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, এখন আর কোনো কোশ্চেন করার দরকার নেই। আমরা ক্লাসে চলে যাব। আর ক্লাসের পরে তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন নেওয়া হবে। ওকে। আর আরেকটা কথা, তোমরা যে কোনো কোশ্চেন করো আর যে কোনো রেসপন্স করো, একবার করে করবা, স্প্যাম করবা না, বারবার এটাকে কপি করে পেস্ট করতে থাকবা না। এর ক্ষেত্রে কি হয়, যে ভাইয়া ক্লাস দিবেন সেই ভাইয়া হয়তো বা দেখা যায় কারো গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি বারবার এটা লেখার কারণে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি লিখে একবার করে লিখবা, বারবার লেখার দরকার নেই, আমরা সবগুলো লিখেই দেখতে পাই। ওকে, ঠিক আছে। তোমরা অনেকে রুটিন চাচ্ছিলা, দেখো রুটিনের লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, তোমরা ইয়েতে গেলেও পাবা। আমাদের যে উদ্ভাস.com ওয়েবসাইট আছে, ওইখানে গেলেও তোমরা রুটিনটা পেয়ে যাবা। আর সবসময় চেষ্টা করবে আপডেট যে রুটিনটা আছে এটা ফলো করার জন্য। ওকে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। আচ্ছা, এইচভিজেড পড়াইছি ভাইয়া আগেই। এইচভিজেড আগেই পড়াইছি, তুমি একটু রেকর্ডটা দেখে নিও আয়মান, হ্যাঁ? ওকে। এইচভিজেড না পড়াইলে এসিড এর সক্রিয়তা কিভাবে পড়াবো, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ মেকানিজম শেখা না, আজকে লাগবে। আজকে আমরা ইনশাল্লাহ অ্যারোমেটিক যৌগ পড়া শুরু করব, এবং অ্যারোমেটিক যৌগের বেসিক অংশগুলো আজকে পড়বো। আজকে ক্লাসটা তুলনামূলক ছোট, কিন্তু আজকে মেকানিজম আছে অনেকগুলা। পাশাপাশি আমরা যে বলি যে আহ অ্যারোমেটিক যৌগ বলতে কি বোঝায় আসলে, যে বেনজিনের মতো দেখতে বা বেনজিনের জাতক হইলে অ্যারোমেটিক যৌগ হবে, বা চার কোণা চক্রাকার হইলেই অ্যারোমেটিক যৌগ হবে, বা হাকেল নীতি মানলেই অ্যারোমেটিক যৌগ হবে, এরকম কিছু না। তো আসলে বেসিক জিনিসটা কি, আমরা কি খালি মুখস্থই করব নাকি বুঝে বুঝে পড়বো? তো আজকে চলো দেখি অ্যারোমেটিক যৌগটা মজা করে পড়া যায় কিনা, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, বই পড়ে কঠিন লাগলে ক্লাসগুলো দেখলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সো চলো আমরা ইনশাল্লাহ শুরু করি।
তো ফার্স্ট অফ অল গত দিনের হোমওয়ার্ক ছিল, তো এটা আসলে সোজা ছিল হোমওয়ার্কটা। হ্যাঁ, তোমার বি যৌগটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর সি যৌগটা কিন্তু একটা অ্যাসিড। তো অ্যালডিহাইড আর অ্যাসিডের মধ্যে তুমি অনেকভাবে পার্থক্য করতে পারো। সোডিয়াম বাইকার্বনেট দিলে অ্যাসিডটা শনাক্ত হবে, আর্সেনিক অক্সাইড দিলে অ্যাসিডটা শনাক্ত হবে, তারপর হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা করলে অ্যালডিহাইডে শনাক্ত হবে, তাই না? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিলেও কিন্তু অ্যালডিহাইডে শনাক্ত হবে। এগুলো আমরা জানি। তো এগুলোর জন্যই জাস্ট বোঝার জন্য যে হ্যাঁ, প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অন্তত ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, নোটটা এনাফ মুরাদ, আপাতত জন্য এনাফ ইনশাআল্লাহ। ওকে, এখন যেটা বলতেছিলাম অ্যারোমেটিক যৌগ। আচ্ছা ভাইয়া, ইয়ার যে স্ট্রাকচারটা, মানে যে কোনো পদার্থের মোটামুটি যে মানে গাঠনিক সংকেত যেটা বলি আমরা, তো গাঠনিক সংকেতটা বিজ্ঞানীরা কিভাবে ডিটারমাইন করে? তোমাদের কারো কোনো আইডিয়া আছে? বিজ্ঞানী যে বলে যে হ্যাঁ, মিথেনের গাঠনিক সংকেত এরকম, ইথেনের গাঠনিক সংকেত এরকম, ইথাইল অ্যালকোহলের গাঠনিক সংকেত এরকম, এটার কি কোনো তোমাদের আইডিয়া আছে যে তারা মানে স্ট্রাকচারটা কিভাবে ডিটারমাইন করে? একটু বলো তো ভাইয়াকে, স্ট্রাকচারটা কিভাবে ডিটারমাইন করে, একটু বলো। ওকে, তো যেটা বলতেছিলাম, আমি একটা জিনিস জানতে আসছি আর কি। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে এটা সেটা রিসার্চের মাধ্যমে, হ্যাঁ মানে রাখির কথাটা ঠিক আছে আসলে। হ্যাঁ, রিসার্চের মাধ্যমে অ্যাঙ্গেল দেখে এক্স রে করে, না না না। আচ্ছা, ওকে, উম আচ্ছা আমি বুঝাই আর কি। হ্যাঁ, ধরো এক্স একটা যৌগ, এক্স একটা যৌগ, এটার সে ফর এক্সাম্পল 4টা ধরনের গাঠনিক সংকেত হইতে পারে। ধরো এ, বি, সি, ডি, মানে ধারণা করা হয় 4টা ধরনের গাঠনিক সংকেত হতে পারে। তখন বিজ্ঞানীরা কোনটাকে বেশি গ্রহণযোগ্য ধরে জানো? তখন ওটা বিজ্ঞানীরা কি করে, প্রত্যেকটার সাথে একটা কমন বিক্রিয়া করায়। হ্যাঁ, একটা কমন বিক্রিয়কের বিক্রিয়া করায় উৎপাদটা দেখে। এখন একটা কমন বিক্রিয়কের সাথে যখন বিক্রিয়া করাবে, উৎপাদটাও তো তাদের একটা কাঙ্ক্ষিত উৎপাদ। তারা তো জানে যে এটার সাথে আমি যদি এক্স এর বিক্রিয়া করাতাম তাহলে এরকম একটা উৎপাদ পাওয়া যাইতো। তখন তারা উৎপাদ দেখে, বা উৎপাদের বৈশিষ্ট্য দেখে ডিটারমাইন করে এই উৎপাদটা আসলে কার থেকে আসছে, এ থেকে, বি থেকে, সি থেকে নাকি ডি থেকে। সেইভাবে ডিটারমাইন করে যে এক্স এর গাঠনিক সংকেত কোনটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি। যেমন বেঞ্জিনের গাঠনিক সংকেত তোমরা যেটা দেখতেছো, তাই না, ষড়ভুজাকৃতি। এমন হইতে পারে আগামী 50 বছর পর প্রমাণ হয়ে গেছে এটা ষড়ভুজাকৃতি না, হইতেই পারে। হ্যাঁ, হইতেই পারে। সো এটাই বললাম, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপেরিমেন্টাল। কেমিস্ট্রি পড়ার মজাটাই হচ্ছে এটা, যে কেমিস্ট্রিতে আগে এক্সপেরিমেন্ট করে তারপর এক্সপ্লেনেশন দেয়। আগে এক্সপেরিমেন্ট করে দেখলাম, ও আচ্ছা এটা হচ্ছে এটা, এরকম আর কি। সো ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সম্ভাব্য তালিকার সাথে বিক্রিয়া করিয়ে উৎপাদ দেখে সিদ্ধান্ত নেই কোনটা হতে পারে। এইভাবে হচ্ছে গাঠনিক সংকেতগুলা ডিটারমাইন করা হয়। ওকে, আচ্ছা, গাঠনিক সংকেতগুলা ডিটারমাইন করা হয়। সবাই কি ক্লিয়ার বলো? হ্যাঁ, হইতেই পারে কবির, হইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আচ্ছা, এরপর অ্যারোমেটিক যৌগ যে আমরা এখন পড়বো, অ্যারোমেটিক যৌগের একটা যে বিষয় আছে, বিষয়টা কি, আমরা ছোট মানুষ, আমি না তোমরা আর কি, ছোট মানুষ, তো তোমরা জানো অ্যারোমেটিক যৌগ বলতে আসলে কি বোঝায়? বেনজিন ও এর জাতক, তাই তো? বেনজিন ও এর জাতক,
মানে সাধারণ অর্থে, সাধারণ অর্থে। আর ছোট্টবেলায় মানে এসএসসি তে থাকতে তোমরা একটা ধারণা পোষণ করছো যে হচ্ছে হাকেল নীতি যারা মানে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আর যারা মানে না তারা অ্যালিফেটিক যৌগ। এটা ভুয়া কথা। আসল কথা কিভাবে, আসো আস্তে আস্তে দেখি। চলো, তো ফার্স্টে তোমাদের কিছু গল্প শোনাই, হ্যাঁ, মজার মজার গল্প। 1865 সালে 1865 সালে ফ্রেডরিক অগাস্ট কেকুল উনি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটাকে একটু পরে বলতেছি। এবং 1890 সালে উনি ওনার স্বপ্নের ব্যাপারে খোলাসা করেছিলেন যে আমি এই স্বপ্ন দেখছি। একটা সায়েন্টিফিক কনফারেন্সে উনি এই স্বপ্নটা ব্যাখ্যা করছিলেন। উনি কি স্বপ্ন দেখছেন? উনি তখন বেনজিনের স্ট্রাকচার নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন যে স্ট্রাকচারটা কেমন হতে পারে। তো উনি একটা পরীক্ষা করে দেখলেন যে, মানে উনি স্বপ্নে দেখছেন কিন্তু, হ্যাঁ, 6টা কার্বন সাপের মতো পেঁচায় আছে। সাপের মতো পেঁচায় আছে যে 1 2 3 4 5 6 6টা। তো একটার মাথা আর একটা লেজকে কামড়া ধরছে আর কি। মাথা লেজকে কামড়া ধরে ঘুরতেছে, এই যে এরকম সাপের মতো লেজ, মানে মাথা লেজকে কামড়ে ধরে ঘুরতেছে। তো উনি ওইটা দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে আসছে, আচ্ছা বেনজিন দেখতে এই যে এরকম ষড়ভুজাকৃতি, ঠিক আছে। উনি এরকম সিদ্ধান্তে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়টা, এই যে বিষয়টা, যে স্বপ্ন দেখার যে বিষয়টা, আমি জানি না এটা কতটুকু সত্য বা বোগাস কিনা, কিন্তু হ্যাঁ, একটা সায়েন্টিফিক মানুষ, একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী যেহেতু স্বপ্ন দেখছেন, দেখো ওনাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন দেখো। আমরা কি স্বপ্ন দেখি? যে কালকে মুভি দেখতে যাব ধরো, বা কালকে একটু ঘুরতে যাব, বা ক্রিকেট খেলবো, এগুলো আমাদের স্বপ্ন। আর তার স্বপ্ন দেখো কত ইন্টেলেকচুয়াল, কত হাই লেভেলের স্বপ্ন। এটাই বলে জ্ঞানী মানুষদের স্বপ্ন জ্ঞানীর মতো হয়, তাই না? জ্ঞান ভর্তি হয়। সে কি সুন্দর কার্বন নিয়ে স্বপ্ন দেখছে, জীবনে এরকম স্বপ্ন দেখছে পড়াশোনা নিয়ে। আমাদের স্বপ্ন কি হয়? আমরা ঘুম থেকে উঠি, মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি পরীক্ষার খাতায় রোল লিখিনি, লাভ দিয়ে উঠে যাই। স্বপ্ন দেখি যে বাংলা পরীক্ষা ইংলিশ পড়ে গেছি। তো এরকম স্বপ্ন দেখি। তো আসলে এটাই একটা অবস্থা, হ্যাঁ। যাই হোক, সো উনি স্বপ্ন দেখছে, দেখে ব্যাখ্যা ট্যাখ্যা দিছে, তারপর এরকম ব্যাপার আসছে। এখন কথা হচ্ছে বেনজিন নিয়ে কি অন্য কেউ কাজ করে নাই? করছে। বেনজিনের এই যে এগুলো হচ্ছে সম্ভাব্য আকার আকৃতি, এগুলো হচ্ছে বেনজিনের সবার এরকম আকার আকৃতি, ঠিক আছে। একটা দেওয়ার স্ট্রাকচার, এরকম এরকম স্ট্রাকচার ভাবতে পারো, এগুলো বেনজিনের স্ট্রাকচার বলে ধরে নিত একটা সময় মানুষ। ওই যে প্রমাণ হয় নাই। এখন বেনজিনের সবচেয়ে গ্রহণযোগ্য স্ট্রাকচার হচ্ছে কেকুলের স্ট্রাকচার। সবচেয়ে গ্রহণযোগ্য স্ট্রাকচার হচ্ছে কেকুলের স্ট্রাকচার, কারণ বেনজিনের সাথে বিক্রিয়া যে উৎপাদটা পাওয়া যায় সেটা এখান থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়, এবং এক্সপেরিমেন্টেও পাওয়া যায়। তো এই জন্য বাকি স্ট্রাকচার গুলো ইনভ্যালিড হয়ে গেছে। এই জন্য বাকি স্ট্রাকচার গুলো কি হয়ে গেছে ভাইয়া? ইনভ্যালিড হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের যেটা বুঝতে হবে, শোনো, অনুরণন শুরুতে একজন কোশ্চেন বলছে, হ্যাঁ, অনুরণন স্বাদ মনে হয় জিজ্ঞেস করছে যে ভাইয়া অনুরণন কি? আচ্ছা, তো একটা কোশ্চেন করছে কি, তো এখন কিচ্ছু না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। তো জাস্ট গো উইথ দ্য ফ্লো, একটু শুনতে থাকো, দেখতে থাকো, সমস্যা নেই, এটা হয়, একটা ফেজ যায়। আচ্ছা, দেখো, কি বলতেছিলাম, অনুরণন কি? অনুরণন হচ্ছে ওই যে বেঞ্জিনের মাঝখানে যে গোল্লা দেই, গোল্লাটা কেন দেই? ইলেকট্রন গুলা যে ঘুরতেছে। আচ্ছা, একটা ব্যাপার বলো, ইলেকট্রন গুলা যে যারা যেসব ইলেকট্রন গুলা ঘুরে সেগুলা কি সিগমা বন্ধন ঘুরে নাকি পাই বন্ধন ঘুরে? তোমাদের কি মনে হয় বলো? সিগমা বন্ধন ঘুরে নাকি পাই বন্ধন ঘুরে বলো? সিগমা বন্ধন ঘুরে নাকি পাই বন্ধন ঘুরে বলো তো ভাইয়া? পাই বন্ধন ঘুরে, তাই না? আচ্ছা ফাইন, পাই বন্ধন ঘুরে, কারণ সিগমা তো অ্যাকচুয়াল বন্ধন, মানে ওভারল্যাপ করে। পাই তো হচ্ছে পাশাপাশি সমান্তরালে থাকে একটা দুর্বল আকর্ষণের কারণে বন্ধন। তাহলে সিগমা বন্ধন ঘুরতে পারে, মানে পাই বন্ধন ঘুরতে পারে। তাহলে একটা কথা বলো তো ভাইয়া, সব পাই বন্ধনে কি ঘুরতে পারে নাকি কিছু কিছু পাই বন্ধন ঘুরতে পারে বলো? সব পাই বন্ধনে কি ঘুরতে পারে নাকি কিছু কিছু পাই বন্ধন ঘুরতে পারে? সব পাই বন্ধন যদি ঘুরতো পৃথিবীর সবার মধ্যে রেজোন্যান্স থাকতো। হ্যাঁ, হুম, কিছু কিছু পাই বন্ধন ঘুরতে পারে। এখন কথা হচ্ছে ভাই, আমি কিভাবে বুঝবো কিছু কিছু পাই বন্ধন কোনটা? আমি কিভাবে বুঝবো কিছু কিছু পাই বন্ধন কোনটা? ওইটাকেই বলা হয় কনজুগেশন। ওটাকে বলা হয় কনজুগেশন, ওটা একটু পরে আমরা পড়বো কনজুগেশন। তার আগে আমরা একটু পড়ি রেজোনেটিং স্ট্রাকচারস অফ কম্পাউন্ড, মানে যৌগের মধ্যে যে অনুরণনটা হয় এটা কিভাবে বা কেন হয়, কি কারণে হয়। দেখো, একাধিক স্ট্রাকচারাল ফর্মুলা যাদের মধ্যে শুধুমাত্র ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টের পার্থক্য থাকে, যেমন মানে রেজোনেটিং স্ট্রাকচার কারা সেটা বোঝাচ্ছি। ধরো এরকম করে বেঞ্জিনকে আঁকা যায়, আবার
এরকম করেও কিন্তু বেনজিনকে আঁকা যায়, এরকম করেও বেনজিনকে আঁকা যায়। জাস্ট পার্থক্যটা কি, ইলেকট্রন মানে পাই বন্ধনগুলো আগে যেখানে ছিল এখন এক ঘর সামনে, এই। আচ্ছা, এরপর বলছে কি, শিফটিং অফ ইলেকট্রনস ইন্ট্রামলিকুলার, মানে একটা যৌগ থেকে ইলেকট্রন লাফ দিয়ে অন্য যৌগে যাবে না, নিজেদের ভিতরে ঘুরবে। তো এইগুলাকে বলা হয় হাইপোথেটিক্যাল বা ইমেজিনারি বা রেজোনেটিং স্ট্রাকচার, এগুলাকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার বা অনুরণন কাঠামো বা অনুরণন কাঠামো। এই জিনিসটাকে, এটা তো এটা যা এটা তাই, দুইটা একই জিনিস। এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এই 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 তার মানে জিনিসটা আসলে এইভাবেই ঘুরতেছে। এই যে এইভাবে যে আঁকলাম, এইভাবে যে লিখলাম, এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার বা রিয়েল স্ট্রাকচার। মানে আমরা আসলে রেজোনেন্স বা অনুরণন যেগুলা হয় সেগুলা না দেখে আমরা ডিরেক্টলি এই যেরকম গোল্লা দিয়ে ছবি আঁকি না, এটাকে বলা হয় রিয়েল স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার, এটাকে বলা হয় রিয়েল স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার। এই আর কি, দেখাই জিনিসগুলো দেখাই। এই যে ঘুরতেছে জিনিসটা, এটা কার জন্য ঘুরে, এই যে এটা যেটা দেখাইলাম, এই যে ঘুরতেছে যে ভিতরে, এটাকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার বা অনুরণন স্ট্রাকচার, আর এটাকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার। তো টেকনিক্যালি আমরা যখন, একটু উল্টাপাল্টা আঁকছি, টেকনিক্যালি আমরা যখন এভাবে আঁকি এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি আমরা এভাবে আঁকি এটা কিন্তু ভুল। আমিও মাঝে মাঝে এরকম দিই, কিন্তু এটা কিন্তু ঠিক না, উচিত না। এই গোল্লাটা আসলে কেন দেয়, এই গোল্লাটা দিয়ে বোঝায় ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা ঘুরতেছে এটা বোঝায়। সো এটা আঁকাটা পারফেক্ট, এটাও আঁকাটা পারফেক্ট, কিন্তু ছোট গোল্লা দিও না আর কি, হ্যাঁ ছোট গোল্লা দিও না। ইমেজিনারি কেন, কারণ এটা তো আর তুমি পরীক্ষায় দেখো না, এটা তো ধারণা করছো যে এরকম করে ঘুরতেছে, এই জন্য ইমেজিনারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমামই হাইপোথেটিক্যাল, যেটা বেশি পাওয়া যায়, হইতে পারে 50 বছর পর এটা এরকম স্ট্রাকচার না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাদেরকে কি বলছিলাম জানো, কোন কোন পাই বন্ধন ঘুরবে। সব পাই বন্ধন তো ঘুরবে না, কিছু কিছু পাই বন্ধন ঘুরবে। যে পাই বন্ধন ঘুরবে তারা স্থায়ী হইতে পারে না, মানে তারা স্থানীয় না, তার মানে তারা যাযাবর। এদেরকে বলা হয় কি, ডিলোকালাইজড পাই বন্ড বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ডিলোকালাইজড, লোকাল ছেলেপেলে মানে কি, স্থানীয় ছেলেপেলে, তারা স্থানীয় বাসিন্দা। তাহলে লোকালাইজড পাই বন্ড যারা, তারা হচ্ছে মুভ করবে না, একটা জায়গাতেই থাকবে। ডিলোকালাইজড মানে কি, যারা স্থানীয় না, ভাড়া ভাড়া, মানে মনে করো ঘুরে বেড়ায়, যাযাবর, তো তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ঠিক আছে, এটা কারা থাকবে, এটা হচ্ছে এই চারটা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা থাকবে। কি কি, পাই সিগমা প্লাস, পাই সিগমা মাইনাস, অথবা লোন পেয়ার। মাইনাস মানে লোন পেয়ার কিভাবে দেখো, হাইড্রোজেন ক্লোরিনের সাথে একটা বন্ড করছে, যেখানে ওদের একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের একটা ইলেকট্রন আছে, বাট ঋণাত্মকতা কার বেশি, ক্লোরিনের। তাহলে এই দুইটা ক্লোরিন নিজের দিকে টান দিবে। এখন টান দেওয়ার পর জিনিসটা অনেকটা কিরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন বন্ধনটা যদি ভেঙে দিই, খেয়াল করো, ক্লোরিনের কাছে নিজের ইলেকট্রন আর আরেকটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন আসছে না, তার মানে এটা অনেকটা মুক্ত জোড়ের মতো কাজ করবে, আরেকটা এক্সট্রা ইলেকট্রন আসছে মানে মাইনাস, এই আর কি। তো এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাদের মধ্যে কি হবে, কনজুগেশন। আর কনজুগেশন হওয়া মানে কি, রেজোনেন্স হবে বা ঘূর্ণন হবে, রেজোনেন্স হবে বা ঘূর্ণন হবে। আসো দেখাই, ঠান্ডা মাথায় দেখো, এই দেখো, পাই সিগমা পাই, এটা একটা অবস্থা, এখানে হইলে রেজোনেন্স হবে, মানে পাই বন্ধনটা ঘুরবে। পাই সিগমা লোন পেয়ার বা মুক্ত জোড়, এটা হইলেও রেজোনেন্স হবে, মানে মানে কনজুগেশন হবে। পাই সিগমা ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল হইলেও এটা কি হবে, কনজুগেশন হবে। পাই সিগমা প্লাস, এই পাই সিগমা প্লাস থাকলেও কি হবে, ফ্রি মানে কনজুগেশন হবে বা জিনিসগুলা ঘুরবে, রেজোনেন্স হবে। আচ্ছা, হুম, ওকে, বলবো না আমি, একটু লাস্টে মনে করো, হ্যাঁ। আচ্ছা, তারপর এই যে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে পড়ো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে পড়ো সবাই। হুম, এখানে কার্বন কার্বন বন্ধনের দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। ইথিলিন মানে ইথিন আর কি, ইথিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। কিন্তু বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন আছে সেটা আবার 0.139 ন্যানোমিটার। তার মানে এটা কি আসলে একক বন্ধন নাকি দ্বিবন্ধন না মাঝামাঝি, বলো তো একটু।
একক বন্ধন বা দ্বিবন্ধন নাকি মাঝামাঝি বলো? পাই ইলেকট্রন গুলাই ঘুরে, পাই এর ইলেকট্রন গুলা ঘুরে, পাই ঘুরবে কেন, পাইয়ের ইলেকট্রন গুলা ঘুরে। হ্যাঁ, আচ্ছা মাঝামাঝি। তাহলে তোমাদেরকে একটা জিনিস বুঝাই, হ্যাঁ আসো বোঝার চেষ্টা করি। দেখো, কার্বন কার্বন একক বন্ধনের বন্ধন দূরত্ব বলছে 0.154 ন্যানোমিটার, ঠিক আছে? তার মানে ধরো এই কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে দূরত্বটা হবে একটু বেশি। এখন দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব একটু কম হবে, 0.134 ন্যানোমিটার, একটু কম, আগের চেয়ে একটু কম। তাহলে ধরো এইটুক দিলাম দ্বিবন্ধনের দূরত্ব। হ্যাঁ, আচ্ছা এরপর কার্বন কার্বন একক বন্ধন আসবে একটা, এটা। আচ্ছা তারপর আরেকটা দ্বিবন্ধন দিলাম, এটা একটু বড় হয়ে গেছে, দ্বিবন্ধন দিলাম। তারপর আরেকটা আসবে বড় বন্ধন, এরপর কার্বন কার্বন দ্বিবন্ধন আসবে। তারপর আরেকটা আসবে সিঙ্গেল বন্ধন, 1 2 3 4 5 6। হ্যাঁ, 1 2 3 4 5 6। আচ্ছা দাঁড়াও, একটু ভুল লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই তারপর হচ্ছে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আসবে ছোট, আর এই কার্বন কার্বন বড় বন্ধন আসবে। ব্যাপারটা একটু বোঝাইতেছি, এটা কেন আঁকছি একটু বোঝাই তোমাদের। দেখো ধরো এটা বেঞ্জিনের স্ট্রাকচার, হ্যাঁ বেঞ্জিনের স্ট্রাকচার, এইচ 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 এইচ। লজিক্যালি তো এরকম হওয়া উচিত। লজিক্যালি, লজিক্যালি মানে কি? লজিক্যালি মানে হচ্ছে, মানে কি হবে, কার্বন কার্বন একক বন্ধন যেখানে থাকবে সেটা বড় হবে, বড় হবে, বড় হবে, আর দ্বিবন্ধন গুলা কাছাকাছি আসবে, কাছাকাছি আসবে, কাছাকাছি আসবে। বেঞ্জিনের আকার আমরা ভুল করে যখন আঁকি এবড়া থেবড়া ভাবে, বেঞ্জিনের আকার তো এরকম না, বেঞ্জিনের আকার তো সুষম। সুষম আকার মানে কি, এটা যেমন, এটাও তেমন, এটাও তেমন, এটাও তেমন, এটাও তেমন, এটাও তেমন, সবগুলাই সমান বেঞ্জিনের আকার। ঠিক আছে না, বেঞ্জিনের আকার সবগুলাই সমান। তাহলে যদি অ্যালকেনের মতো বন্ধন দূরত্ব পাইতো তাহলে এরকম হইতো, অ্যালকিনের মতো বন্ধন দূরত্ব পাইতো তাহলে এরকম হইতো। তার মানে বেঞ্জিন অ্যালকেন আর অ্যালকিনের মাঝামাঝি, কারণ বেঞ্জিনে যে কার্বন কার্বন দূরত্ব সেটা আবার 0.139 ন্যানোমিটার। তার মানে অ্যালকেন আর অ্যালকিনের মাঝামাঝি, তার মানে ওর মধ্যে দুইটা বৈশিষ্ট্যই আছে। ব্যাপারটা কি বুঝতেছি? ওর মধ্যে একটা মিক্সড বৈশিষ্ট্য আছে, বেঞ্জিনের মধ্যে একটা মিক্সড বৈশিষ্ট্য আছে। এই জন্যই তো বেঞ্জিনের যে বৈশিষ্ট্যগুলা, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, এটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। বেঞ্জিনের বৈশিষ্ট্যগুলো একটু স্পেশাল বৈশিষ্ট্য, এই জন্য এটাকে বলা হয় কি, অ্যারোমেটিসিটি। ক্লিয়ার? বেঞ্জিনের বৈশিষ্ট্যগুলা এটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। যদি নাই হইতো তাহলে তো এরকম এবড়া থেবড়া শেপ হইতো বেঞ্জিনের। বেঞ্জিনের শেপটা এবড়া থেবড়া না, বেঞ্জিনের শেপ হচ্ছে সুষম। তার মানে কি, ওর কার্বন কার্বন দূরত্ব সব জায়গায় সমান, কিন্তু সব জায়গায় সমান মানটা বের করে দেখছে 139, এই যে 0.139। কিন্তু আমরা তো জানি একক বন্ধনের দূরত্ব এত, দ্বিবন্ধনের দূরত্ব এত, তার মানে ও তো একক আর দ্বিবন্ধনের মাঝখানে। তার মানে অবশ্যই ওর একটা বিশেষ বন্ধন তৈরি হয় ও যখন বেঞ্জিন অবস্থায় থাকে। তাহলে এটাকে একটা বিশেষ ধর্মের মধ্যে ফেলবো, এটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। ওকে, ক্লিয়ার? বলে বুঝছি? ওকে, ক্লিয়ার। গেল। এরপর তাহলে বেঞ্জিনের বিশেষ বৈশিষ্ট্য আমরা বুঝলাম। এবার বেঞ্জিনের একটা জিনিস তোমাদেরকে দেখাই, বেঞ্জিনটা আসলে কিভাবে আকর্ষণ বিকর্ষণ করে। দেখো সবাই একটু মনোযোগ দিও, এটা হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা বলো তো, বেঞ্জিনে যেহেতু দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন সবার মধ্যে যেহেতু ঘুরতেছে, তাহলে সবার মধ্যে দ্বিবন্ধনটা আছে। দ্বিবন্ধন হইলে সংকরায়ন কি হয়, sp sp2 নাকি sp3 বলো? হুম, দ্বিবন্ধন হইলে সবার মধ্যে কেমন কি হয়? এক্স্যাক্টলি, সবার মধ্যে সমান থাকে। দ্বিবন্ধন থাকলে সংকরায়ন কি হবে, sp2। sp2 কে জানি কি বলে আকার, সমতলীয় না, ত্রিকোণ আকার সমতলীয়। sp2 কে আমরা বলি কি, ত্রিকোণাকার সমতলীয়। মানে ওরা একটা কি গঠন করে ভাই, একটা তল গঠন করে, যে এরকম একটা তল গঠন করে। আচ্ছা এই তলের সাথে লম্বভাবে কে থাকে বলতো, ওই যে আরেকটা পি অরবিটাল আছে না, পিজেড অসংকরিত, এটা লম্ব বরাবর থাকে। একটা পিজেড থাকে অসংকরিত, ঠিক আছে, একটা পিজেড থাকে অসংকরিত। তাহলে দেখো এখানে একটা পিজেড, 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 এখানে একটা পিজেড। এখন ঘটনাটা কি হয়েছে দেখো, প্রথমে কি হয়, ওদের মধ্যে একটা দ্বিবন্ধন থাকে,
এদের মধ্যে একটা দ্বিবন্ধন থাকে আর এদের মধ্যে একটা দ্বিবন্ধন থাকে। একটু পরে কি হয়, ঘূর্ণনের কারণে, কেন ঘূর্ণনটা হয় সেটাও দেখাই। দেখো সবাই দেখো, এটা কি বন্ধন? এই যে দুইটা পি এর পাশাপাশি পাশাপাশি অতিক্রমণ হলে কি বন্ধন বলি? পাই। তার পাশে একটা সিগমা, তার পাশে একটা আবার পাই। কি বলছিলাম? পাই সিগমা পাই হইলে কিন্তু কি হবে? কনজুগেশন হবে। কনজুগেশন হইলে মানে কি? ঘুরবে। আচ্ছা, তাহলে এটা ঘুরে কই যায়? দেখো, এটা ঘুরে এই যে এই পাশে চলে আসে, তারপর এটা এই পাশে চলে আসে, এটা আবার এই পাশে চলে আসে। তখন আবার কি তৈরি হয়? দেখো, তখন আবার তৈরি হয় পাই সিগমা পাই। তার মানে দুই দিক থেকেই কিন্তু তার কি কনজুগেশন চালু হইছে। সো ব্যাপারটা অনেকটা এরকম না? বেনজিনের এই যে সাদা কালারে যেটা আঁকছে, এটা হলো বেনজিনের একটা তল। এই তলের উপর লম্বভাবে দুই পাশেই কে আছে? পি অরবিটাল। পি অরবিটালের কারণে এটা কি হইতেছে? ইলেকট্রন গুলা ঘুরতেছে। এই যে দেখো, বেনজিনের তল, দুই পাশেই পি অরবিটাল, এই যে এইভাবে করে ঘুরতেছে। এটাকে বলা হয় রেজোনেন্স। এটাকে বলা হয় কি? রেজোনেন্স। সবাই কি বুঝতে পারছি? এটাকে বলা হয় রেজোনেন্স। ওকে, এটা বেনজিনের রেজোনেন্স দেখাইলাম। এই একটা দেখানোর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস দেখাই ফেললাম। কি কি দেখাইলাম ভাইয়া? দেখো, বেনজিন, বেনজিন আছে, বেনজিনের মধ্যে প্রত্যেকটা কার্বনে ডাবল বন্ড ঘুরে, তার মানে sp2 সংকরণ। sp2 সংকরণ কি? ত্রিকোণাকার সমতলীয়, মানে ওর আরেকটা পি অরবিটাল কি অসংকরিত, সেটা লম্বভাবে আছে। এই যে দেখো, লম্বভাবে যেগুলো আছে সেগুলো পরস্পরকে আকর্ষণ করে পাই বন্ধন গঠন করে। প্রথমে যারা পাই বন্ধন গঠন করে তাদের মধ্যে স্ট্রাকচার কি? দেখো, পাই সিগমা পাই। এরপর কি হয়? রেজোনেন্স হয়, মানে কি? ইলেকট্রন গুলো ঘুরে, এক ঘর ঘুরলে কি হয়ে যায়? আবার দেখো, পাই সিগমা পাই, তার মানে আবার ঘুরবে। এভাবে ঘুরতে 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 জিনিসটা কি হবে? রেজোনেন্স চলতে থাকবে বা অনুরণন চলতে থাকবে। এটাই, ঠিক আছে? এটাই। বন্ড বন্ড তিনটা কোথায়? এই বন্ড তিনটা কেন? পি এর দুইটা মিলেই তো একটা পাই বন্ড হয়, বোকা। দেখো, পি এর দুইটা মিলেই তো একটা পাই বন্ড হয়। এই যে পি এর দুইটা মিলে একটা পাই বন্ড, পি এর দুইটা মিলেই একটা পাই বন্ড, এরকম করে যেতে থাকে। এখন এরকম একটু পরে আবার এই পাশে ঘুরে যাবে, একটু পরে আবার এই পাশে ঘুরে যাবে। এইভাবে করে আলটিমেটলি কি হবে? পুরাটা ঘুরতে থাকবে। এই জন্য তো মাঝখানে গোল্লা দেই, মানে ঘুরতেছে, ঠিক আছে? ঘুরতেছে, এই আর কি। মানে পাই বন্ডটা ঘুরে, ঠিক আছে? পাই বন্ডটা ঘুরে, পাই বন্ডের ইলেকট্রন গুলা ঘুরে। আচ্ছা, এইবার আসি আসল পড়াশোনায়। মোটামুটি তাহলে একটা ছোট্ট প্রশ্ন করি, কয় মানে কনজুগেশন জিনিসটা মানে কি বলতো? কনজুগেশন মানে, কনজুগেশন মানে হচ্ছে কি কি বৈশিষ্ট্য বা কোন কোন শর্ত মানলে পাই বন্ধনের ইলেকট্রন গুলাকে ডিলোকালাইজড পাই বন্ধন বলবো। ডিলোকালাইজড পাই বন্ধন কি? অস্থায়ী, যে ঘুরতে থাকবে, মানে কোথাও স্থির হইতে পারবে না। ঘোরা মানে কি? রেজোনেন্স। ঘোরা মানে রেজোনেন্স। আচ্ছা বলো তো, যাদের মধ্যে রেজোনেন্স আছে তারা কি স্থিতিশীল বেশি নাকি অস্থিতিশীল? বলো, যাদের মধ্যে রেজোনেন্স আছে তারা বেশি স্থিতিশীল নাকি অস্থিতিশীল? বলো। দেখাচ্ছি নাবিল, দেখাচ্ছি। তারা বেশি স্থিতিশীল। কিভাবে? দেখো, বেনজিনের মধ্যে রেজোনেন্স আছে, মানে ও নিজের সাথেই বিক্রিয়া করতেছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে। ও যেহেতু নিজেরাই নিয়ে ব্যস্ত আছে, ও তো আর আশেপাশের কারোর সাথে বিক্রিয়া করবে না। তার মানে ও কি হয়ে গেছে? স্থিতিশীল। ব্যাপারটা বুঝছো? যার রেজোনেন্স যত বেশি সে তত বেশি স্থিতিশীল। সিম্পল কথা, রেজোনেন্স হইলেই স্থিতিশীলতা বাড়বে। রেজোনেন্স হইলে কি? স্থিতিশীলতা বাড়বে। আচ্ছা, একটা বিষয়, রেজোনেন্স হইলেই স্থিতিশীলতা বাড়বে। ওকে, আচ্ছা, তাহলে এইটা মোটামুটি আমাদের একটা রেজোনেন্সের সুন্দর একটা স্ট্রাকচার। ওকে, কে জানি একটা প্রশ্ন করছো যে আয়ন হইলে আবার কিভাবে ঘুরে। ধরো একটা এরকম আঁকি আমি, ধরো এরকম একটা আয়ন আছে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এটা তো একটা প্লাস, তাই না? এই প্লাসকে, প্লাস মানে কি? ইলেকট্রনের ঘাটতি। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য দেখো, পাই সিগমা প্লাস শর্ত কিন্তু মানছে। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য এই বেটা আবার এই পাশে চলে আসবে। এই বেটা যখন এই পাশে চলে আসবে, তখন দেখো জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে না? তখন ওর ইলেকট্রনের ঘাটতি চলে গেছে, হ্যাঁ, ওর ইলেকট্রনের ঘাটতি চলে গেছে, কিন্তু এর আবার একটা ইলেকট্রন কমে গেছে, তার মানে ওর আবার ইলেকট্রনের একটা ঘাটতি শুরু হয়েছে। ওর আবার একটা ইলেকট্রনের ঘাটতি শুরু হয়েছে, তারপর এটা আবার ফেরত যাবে, এটা আবার ফেরত যাবে, তারপর এটা আবার ইলেকট্রনের ঘাটতি যে এরকম হবে, আবার ওর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি হবে, মানে রেজোনেন্স চলতে থাকবে, ইলেকট্রন গুলা লাফালাফি করতে থাকবে। এইটাই। এবার বুঝছো আয়ন হইলে কিভাবে এটা হয়?
না না, অ্যালকিন হইলে ঘুরবে না, এই কিছু শর্ত মানতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্য অ্যারোমেটিক অ্যামিন বেশি স্থিতিশীল। আরে মাহাদি চমৎকার, নাইস, এই জন্য অ্যারোমেটিক অ্যামিন বেশি স্থিতিশীল, নাইস। ওকে, গুড। চলো একটু আগাই। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন একটা কথা বলে দিই, এখন থেকে আগামী 10 মিনিট তুমি যা ভালো মতো বুঝবা, যদি বুঝো তুমি তোমার যে কোনো ফ্রেন্ড থেকে অনেক বেশি আগায় থাকবা। কেন? ম্যাক্সিমাম জানে যে যারা হাকেল নীতি মানে তারাই অ্যারোমেটিক যৌগ। বাট আমি বলতেছি না, মানে যেটা সত্য এটা বলতেছি, সেটা হচ্ছে যারা অ্যারোমেটিক মানে অ্যারোমেটিসিটি এবং হাকেল নীতি এই দুইটাই মানে তারা অ্যারোমেটিক যৌগ। আর যারা এই দুইটার যে কোনো একটা মানে না তারা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। আসো বুঝাই অ্যারোমেটিসিটি জিনিসটা কি। আগেই বলছি অ্যারোমেটিসিটিটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা স্পেশাল বৈশিষ্ট্য। কি কি আছে দেখো, যৌগটিকে সমতলীয় ও চাক্রিক হতে হবে। চাক্রিক হতে হবে, চাক্রিক মানে সাইক্লিক। আমি একটা টেকনিক পড়াই তোমাদের, দেখো। অণু সমতলের উপর ও নিচে অবশ্যই সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে কখন? যখন তার মধ্যে কি থাকবে? মানে কনজুগেশন থাকবে। আচ্ছা, বৃত্তাকার চক্রের প্রতিটি পি অরবিটাল পরস্পর সমান্তরাল অবস্থান করবে। ভাইয়া বলো তো, পি অরবিটাল কখন সমান্তরাল অবস্থান করবে? যখন সে sp2 সংকরণে হবে, তাই না? এটাকে বলা হয় সমতলীয়, পি দিয়ে বলা হয় প্ল্যানার বা সমতলীয়। তাহলে ভাইয়া সমতলীয় হওয়া মানে কি আসলে? sp2 সংকরণে সংকরিত হলেই তো আরেকটা পি সমান্তরালে অবস্থান করতে পারবে, তাই না? এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই তিনটা নীতি যারা মানে তাদের আসলে কি, তাদের এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি। ঠিক আছে, এই তিনটা মানলে অ্যারোমেটিসিটি মানে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। ওকে, এইবার হলো হাকেল নীতি, যে জিনিসটা তোমরা সবসময় পড়ছো। হাকেল নীতি কি? যে পাই ইলেকট্রন গুলা থাকবে সেই ইলেকট্রনের সংখ্যা 4n+2 এর সাথে সম্পর্কযুক্ত। কিভাবে? পাই ইলেকট্রন ইকুয়াল টু 4n+2, যেখানে এনটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 0 1 2 3 ডট ডট ডট, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এনটা একটা পূর্ণ সংখ্যা, 0 1 2 3 পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন দেখো, এন এর মান যদি 1 বসাও, এন এর মান ফার্স্টে 0 বসাও, 0 বসালে কত আসে? পাই ইলেকট্রন। এন এর মান 0 বসাইলে পাই ইলেকট্রন আসে 2। এন এর মান যদি 1 বসাও তখন আসে 6। এন এর মান 2 বসাও তারপর আসে 10, মানে বুঝছো তো 4 করে বাড়বে। এন এর মান 3 বসাও আসে 14, মানে আরো 18 22 এরকম আর কি। তো যাদের পাই ইলেকট্রন মানে বুঝছো তো, একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলো? একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলো? একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলো? দুইটা। যাদের পাই ইলেকট্রনের নাম্বার এগুলার যে কোনো একটার সাথে মিলে যাবে তারাই হাকেল নীতি মানবে। তার মানে এখন আমরা কি বললাম? অ্যারোমেটিসিটি প্লাস হাকেল নীতি, যে কোনো যৌগকে দেখলে 4টা শর্ত মানবা, দেখবা যে 4টা শর্তের সবগুলাই মানে কিনা। কি কি? সি সি পি এইচ আর। সি দিয়ে বোঝায় সাইক্লিক, সি দিয়ে বোঝায় সাইক্লিক, সি দিয়ে বোঝায় কনজুগেশন, পি দিয়ে বোঝায় প্ল্যানার, এইচ আর দিয়ে বোঝায় হাকেল নীতি। বুঝাই দেই, সি দিয়ে বোঝায় সাইক্লিক, এটা সাইক্লিক কিনা প্রথম চেক। দ্বিতীয় চেক, এটা কনজুগেশন হয় কিনা। তৃতীয় চেক, এটা sp2 সংকরিত কিনা মানে প্ল্যানার কিনা। চতুর্থ চেক, এটা হাকেল নীতির ইলেকট্রন গুলা ফলো করে কিনা। কি কি? 2 6 10 14 18 22 এন্ড সো অন, ফলো করে কিনা। এই 4টাই যদি কেউ মানে তখন সে হবে অ্যারোমেটিক যৌগ, আর যদি যে কোনো একটা মিস করে তখন সেটা হবে এলিফেটিক যৌগ। আসো, আসতেছি, চলো আগে। এগুলা কিছুই না, এগুলো অলরেডি পড়াই ফেলছি, এগুলা বাদ। এখন দেখো তোমার সামনে 5টা যৌগ আছে। প্রথম 2টা যৌগকে বলা হয় হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক যৌগ মানে যেই সাইকেলে, মানে সুষম চাক্রিক বলে না, সুষম চাক্রিক মানে কি? চক্রের প্রত্যেকটা মাথায় কার্বন আছে। আর নিচের গুলাকে বলা হয় বিষম চাক্রিক, চক্রের প্রত্যেকটা মাথায় কার্বন নাই, অন্য কিছু আছে। হ্যাঁ, এবার তোমাকে বুঝাই, দেখো প্রত্যেকটা টেস্ট করবো আমরা। হ্যাঁ, সি সি পি এইচ আর, 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 সি সি পি এইচ আর। ওকে,
চলো চেক করি ঠান্ডা মাথায়। এটা কি চাক্রিক? চাক্রিক। এটার মধ্যে কনজুগেশন আছে কিনা? কনজুগেশন কয় প্রকার ছিল? 4 প্রকার ছিল। কি কি? পাই সিগমা পাই, পাই সিগমা প্লাস, পাই সিগমা মাইনাস বা লোন পেয়ার, পাই সিগমা ফ্রি রেডিক্যাল। এই 4টা ছিল। আসো দেখি এখানে মিলে কিনা। পাই সিগমা পাই মিলছে, কনজুগেশন। শোনো, কনজুগেশন মিলে মানে কি? ইলেকট্রন গুলা ঘুরবে, ঘুরবে মানে কি সবার মধ্যে এখন একটা দ্বিবন্ধন চলে আসবে, মানে কি sp2 সংকরায়ন হবে, তার মানে প্ল্যানার এমনি হবে। শোনো, কনজুগেশন হইলেই প্ল্যানার হয়ে যায়, এটা আর হিসাব করা লাগে না। এবার হাকেল নীতি মানতে হলে কি হইতে হবে? দেখো তো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে দেখো, 1 2 3, 3টা পাই বন্ধন, তাহলে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে পাই ইলেকট্রন 6টা কিন্তু মানে, কারণ হাকেল নীতি কয়টা কয়টা ছিল? 2 6 10 14, তাহলে মানে, তার মানে 4টাই মানে, তার মানে এটা কিন্তু অ্যারোমেটিক। তার মানে বেনজিন কিভাবে অ্যারোমেটিক প্রমাণ করলাম। হ্যাঁ, চলো আরেকটা টেস্ট করি আমরা, সবাই মনোযোগ দিও। হ্যাঁ, এটাও একটা চাক্রিক, ফাইন। কনজুগেশন আছে কিনা দেখো তো, পাই সিগমা পাই, এপাশে দেখি পাই সিগমা পাই, আছে কনজুগেশন। আচ্ছা, প্ল্যানার, কনজুগেশন হওয়া মানেই প্ল্যানার হয়ে যাওয়া। এবার দেখি হাকেল নীতি মানে কিনা। দেখো, পাই বন্ধন কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন কিন্তু ভাই আসে 10টা, কারণ 5 দোকানে 10, 10 কিন্তু আছে, 2 6 10 আছে, তার মানে এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। আচ্ছা, এবার এটাই আসি, দেখো সাইক্লিক, ফাইন। কনজুগেশন আছে কিনা দেখো, পাই সিগমা পাই, আছে কনজুগেশন আছে। কনজুগেশন মানে প্ল্যানার, সমস্যা নাই। হাকেল নীতি মানে দেখি পাই ইলেকট্রন কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা পাই, মানে 6টা ইলেকট্রন, তার মানে এটাও মানবে, সমস্যা নাই, তার মানে এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। আচ্ছা, এবার আসি, এটা সাইক্লিক দেখতে, ঠিক আছে। সি, কনজুগেশন আছে কিনা দেখো, পাই সিগমা লোন পেয়ার আছে, আবার পাই সিগমা পাই দুইটাই আছে, তো কনজুগেশন আছে। কনজুগেশন থাকা মানেই প্ল্যানার, ঠিক আছে। এখন হাকেল নীতি যখন, মানে হাকেল ইলেকট্রন যখন তুমি হিসাব করবা, তখন কনজুগেশনে যেই যেই পাই ইলেকট্রন আসছে সেগুলো হিসাব করতে হবে। দেখো পাই ইলেকট্রন হিসাব করো, এটাও আসছে, এই জোড়াও আসছে, এটাও আসছে, খেয়াল করো, 2টা পাই ইলেকট্রন, 2টা পাই ইলেকট্রন কয়টা? 4টা। এই যে মুক্ত জোড় হিসাব হবে 2টা, কয়টা? 6টা। 6টা ইলেকট্রন কিন্তু আছে সিরিয়ালে, তার মানে এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। আচ্ছা, এবার আসি, এটাও একটা চক্র, সাইক্লিক। কনজুগেশন পাই সিগমা লোন পেয়ার আছে, এটাও কনজুগেশন হলেই প্ল্যানার। এবার পাই ইলেকট্রিকটা হিসাব করো, 2 4 6, 6টা ইলেকট্রন, মানে এটাও মানবে, তার মানে এটাও অ্যারোমেটিক। আরে নাইস, তার মানে এই পেজে যা যা আছে সবগুলাই কিন্তু অ্যারোমেটিক হয়ে গেছে। মুক্তজোড় কেন হিসাব করলাম বলো তো ভাইয়া? সমস্যা নাই অন্তর, একটু সময় দাও, আস্তে আস্তে হয়ে যাবে। মুক্তজোড় কেন হিসাব করলাম, ভালো কথা, তোমাদের প্রশ্ন আরো কয়েকটা হওয়া উচিত ছিল, আমি তোমাদের হয়ে প্রশ্নটা কইরা দিই। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো। প্রথম কথা, ভাইয়া মুক্তজোড় কেন হইলো? দ্বিতীয় প্রশ্ন, ভাইয়া মুক্তজোড় একটা কেন? দুইটাও তো হইতে পারতো। তৃতীয় কথা, ভাইয়া নাইট্রোজেনের এখানে মুক্তজোড় ধরলেন না, কিন্তু এখানে ধরলেন কেন? ঘটনা কি আপনার, কি চান আপনি? আচ্ছা, বুঝাই। ফার্স্ট কথা, পাই সিগমা লোন পেয়ার, এইটা তো আমার নিতেই হবে, নইলে তো কনজুগেশন হবে না, তাই না? কনজুগেশন হবে না যদি মুক্তজোড় না নেই, আর কনজুগেশন না হইলে তাহলে তো হাকেল নীতির জিনিসটাই বাদ। আবার আমরা কি বলছিলাম বলতো, যার মধ্যে রেজোনেন্স আছে সে বেশি স্থিতিশীল নাকি অস্থিতিশীল, একটু বলো তো ভাইয়াকে কুইকলি, সে বেশি স্থিতিশীল নাকি অস্থিতিশীল, বলো বলো, সে বেশি স্থিতিশীল নাকি অস্থিতিশীল? স্থিতিশীল। তাহলে বলো তো, যে কোনো যৌগই তো চাই স্থিতিশীলতা অর্জন, এজন্য সে নিজের মতো করে যখন যেটা প্রয়োজন সেটা নিবে। এখানে সে মুক্তজোড়ের প্রয়োজন নাই, এজন্য নেয় নাই। এখানে মুক্তজোড় একটা লাগবে, শুধু একটাই নিছে। এখানেও মুক্তজোড় একটা লাগবে, তাই একটাই নিছে। এখানে তো চাইলে দুইটা নিতে পারতো, বাট দুইটা নিলে আবার ওই যে কনজুগেশনটা হবে না, অনুরণন হবে না, মানে রেজোনেন্স হবে না, স্থিতিশীলতা বাদ হয়ে যাবে, এই জন্য সে নেয় নাই, সিম্পল। তাহলে এবার খেয়াল করো এখানে কি কি আছে, পাই সিগমা লোন পেয়ার। এখন এই লোন পেয়ার যদি সে না নিত তাহলে তো এই কনজুগেশন হইতো না, তার মানে এটাও হিসাবে আসবে। তাহলে কত দেখো, 2 4 6, এই যে 6টা, 2 4 6, এই যে 6টা। এইটাই হচ্ছে থিওরি, ঠিক আছে। আসো আস্তে আস্তে আরো দেখি। এটা না, শুধু এই 3টা তো আমরা দেখছি, থায়োফিনটা দেখি। দেখো এটা হিসাব করে চলো, সি সি পি এইচ আর, দেখো এটা একটা চাক্রিক যৌগ, হ্যাঁ চাক্রিক, মানলাম। এটা থায়োফিন বলে আর কি, সালফার, মানলাম। কনজুগেশন আছে কিনা দেখো, পাই সিগমা লোন পেয়ার, কনজুগেশন আছে। তাহলে
কনজুগেশন মানে প্ল্যানার, প্ল্যানার মানে কি? প্ল্যানার মানে সমতলীয়। সমতলীয় হওয়ার সংকরায়নটা কি? sp2। sp2 কখন হয়? যখন দ্বিবন্ধন থাকে। আর দ্বিবন্ধন হইতে হলে তো রেজোনেন্স হইতে হবে, এটাই, আর কিছুই না। রেজোনেন্স হইলেই দ্বিবন্ধন থাকবে, শেষ। মানে সিটা থাকলে পিটা হয়ে যাবে, এটাই বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো এখানে কয়টা হইলো দেখো, পাই বন্ধন দুইটা, তাহলে 2 দুগুণে 4, আবার রেজোনেন্সে এটাও ইউজ হইছে, তাহলে 6টা ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রন যেহেতু 6টা, সো এটাও হাকেল নীতি মানছে, তার মানে এটাও একটা অ্যারোমেটিক যৌগ। এটাও একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, এটাও একটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা আচ্ছা, চলো এবার এটা অলরেডি ব্যাখ্যা করে দিছি, কেন লোন পেয়ার নিছি, কেন লোন পেয়ার নেইনি। এইটাই তো তোমরা চেষ্টা করো তো ভাইয়া, দেখি পারো কিনা এই সবগুলা। পাই সিগমা প্লাস পাই সিগমা মাইনাস দিয়ে একটু করো তো, সবাই চেষ্টা করো। আচ্ছা, দেখি সবাই আমরা চেষ্টা করতেছি ভাইয়া, তাহলে এবার আস্তে আস্তে বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ? সি সি পি এইচ আর, দেখি এটা মানে কিনা। এটা চাকরিক যোগ উইদাউট এনি ডাউট, ওকে। কনজুগেশনটা হয় কিনা দেখো তো, পাই সিগমা পাই, কনজুগেশনও হয়। প্ল্যানার সমতলীয় কিনা, কনজুগেশন হওয়া মানে সমতলীয়, এটা ধরে নিবা, ধরে নিবা, ওকে। এবার হাকেল নীতি দেখো, হাকেল নীতির ইলেকট্রনটা মানে কিনা। পাই বন্ধন আছে কয়টা? দুইটা না? তাহলে ইলেকট্রন কয়টা? চারটা। চারটা কি হাকেল নীতির মধ্যে ছিল? ছিল না তো। হাকেল নীতির পাই ইলেকট্রন কয়টা ছিল? 2, 6, 10, 14 এন্ড সো অন। তার মানে এটা হাকেল নীতিটা মানে নাই, তার মানে ও কিন্তু অ্যারোমেটিক না। আচ্ছা, একটু স্টপ করো, বলতেছি। এবার এখানে আসো, সি সি পি এইচ আর, সাইক্লিক, ডান। কনজুগেশন হয় কিনা, সরি, পাই সিগমা প্লাস, ফাইন, এটাও হয়। এবার পি, পি দিয়ে বোঝায় প্ল্যানার, কনজুগেশন হইলেই প্ল্যানার, শেষ। এইচ আর হাকেল নিতে মানে কিনা দেখো তো, পাই বন্ধন আছে কোনটা? দুইটা, তাহলে 2 দুগুণে 4টা ইলেকট্রন। পাই ইলেকট্রন কয়টা? 4টা, এটাও কিন্তু মানে না, এটাও মানে না। আচ্ছা, ওই পাশে আসি, সি সি পি এইচ আর, দেখো সাইক্লিক, ডান। কনজুগেশন পাই সিগমা লোন পেয়ার বা মাইনাস, যেটাই বলো, লোন পেয়ার বললেও 2টা ইলেকট্রন বুঝবা, মাইনাস বললেও 2টা ইলেকট্রন বুঝবা। তো দেখো কনজুগেশন মানছি মানে প্ল্যানার। আর পাই ইলেকট্রন কয়টা হবে? পাই বন্ধন দুইটা, তাহলে 4টা আর 2টা 6টা, তার মানে এটাও কিন্তু মানছে, তার মানে এটা অ্যারোমেটিক, এইটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। আচ্ছা, লাস্ট এটা দেখি, সি সি পি এইচ আর, এখানে কি হলো? সাইক্লিক, ডান। কনজুগেশন হয় কিনা দেখো, পাই সিগমা পাই, কনজুগেশন হয় মানে প্ল্যানার। এবার হাকেল নীতি মানে কিনা দেখো, 1 2 3 4টা পাই বন্ড মানে 8টা ইলেকট্রন, তাহলে এটাও কিন্তু এই সিরিয়ালে নাই, তার মানে এটাও অ্যারোমেটিক না। এটাও অ্যারোমেটিক না, তার মানে একটাই অ্যারোমেটিক আছে, সেটা হলো ওইটা, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, একটাই অ্যারোমেটিক আছে। ঝামেলাটা হইছে এগুলাকে আমরা কি বলবো? অ্যালিফেটিক বলবো, বুঝলাম, কিন্তু অ্যালিফেটিকটাও দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হলো নন অ্যারোমেটিক, একটা অ্যান্টি অ্যারোমেটিক। এবার তোমাদেরকে বুঝাই। হুম
অ্যান্টি অ্যারোমেটিক যৌগে পাই ইলেকট্রন থাকে 4 গুণিতক। এছাড়া বাকিগুলো নন অ্যারোমেটিক। এগুলোর উত্তরগুলো আমি একটু পরে বলতেছি, আগে একটু দেখো। দেখো এটা 4 গুণিতক, এটা 4 গুণিতক, এটা 4 গুণিতক, তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক, এটাও অ্যান্টি অ্যারোমেটিক, এটাও অ্যান্টি অ্যারোমেটিক। এটার কাজ কি একটু পরে বলতেছি, এটাও অ্যান্টি অ্যারোমেটিক। হ্যাঁ, আচ্ছা একটু পরে বলতেছি। এই তিনটার মধ্যে কে অ্যালিফেটিক কে অ্যারোমেটিক একটু বাইর করা ট্রাই করো তো দেখি। অ্যান্টি বলতেছি, একটু পরে বলতেছি, একটু লেখো আগে, ট্রাই করো। হুম, অ্যারো অ্যান্টি নন, আরে মাহাদি নাইস। দেখি সি সি পি এইচ আর সাইক্লিক কনজুগেশন আছে কিনা দেখো, পাই সিগমা প্লাস আছে, আছে মানে প্ল্যানার। এবার এইচ আর হাকেল রুল, দেখো পাই ইলেকট্রন কয়টা, পাই বন্ধন আছেই একটা, তাহলে দুইটা, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। আচ্ছা, তার মানে এটা কিন্তু অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। আচ্ছা ফাইন, এবার এখানে আসো, সি সি পি এইচ আর। হুম, আচ্ছা পাই সিগমা মাইনাস, আচ্ছা এটা তো সাইক্লিক, পাই সিগমা মাইনাস, তার মানে কনজুগেশন আছে মানে প্ল্যানার। এখন মাইনাস মানে কিন্তু ভাই লোন পেয়ার, মনে রাখবা মাইনাস মানে দুইটা ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রন মানে আসলে কয়টা, এখানে দুইটা আর এখানে দুইটা, তাহলে চারটা। চারটা হইলে এটা কিন্তু অ্যারোমেটিক না, অ্যারোমেটিক না। অ্যারোমেটিক না হইলে দুইটা ভাগে ভাগ করা যায়, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি কখন হয়, যখন পায়ের ইলেকট্রনটা 4 গুণিতক হয়, তার মানে এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। এটার এখন পার্থক্যটা বলবো। হ্যাঁ, এটা দেখো সি সি পি এইচ আর, দেখো সাইক্লিক, ওকে, কনজুগেশন পাই সিগমা সিগমা, কনজুগেশনই নাই, তার মানে এটা প্ল্যানারও না। তার মানে হাকের রুলটা দেখো, পাই ইলেকট্রন কয়টা আছে, আই ডোন্ট কেয়ার, দুইটা আছে, 4 গুণিতক তো না, তার মানে এটারে বলবো আমরা নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। পার্থক্যগুলো বলি, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, অ্যারোমেটিক হলে তো চারটাই মানবে, অ্যারোমেটিক যদি না হয়, কোন কেসে যদি বাদ পড়ে, অ্যারোমেটিক যদি না হয়, তখন দুই ভাগে ভাগ করা যায়। পাই ইলেকট্রন যদি 4 গুণিতক হয় তখন অ্যান্টি, আর যদি না হয় সেই ক্ষেত্রে নন অ্যারোমেটিক। এবার ঠান্ডা মাথায় শোনো, এবার ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝো সবাই, হ্যাঁ মনোযোগ দিয়ে। অ্যারোমেটিক কি স্থিতিশীলতা বেশি নাকি কম বলো,
অ্যারোমেটিক কি স্থিতিশীলতা বেশি নাকি কম বলো? অ্যারোমেটিক কি স্থিতিশীলতা বেশি নাকি কম? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো অ্যারোমেটিক ছাড়া বাকিগুলো অ্যালিফেটিক। অ্যারোমেটিক গুলা স্থিতিশীলতা বেশি নাকি কম? বেশি। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কি হবে? স্থিতিশীলতা সবচেয়ে বেশি নাকি সবচেয়ে কম? বলো, অ্যান্টি অ্যারোমেটিক কি হবে? স্থিতিশীলতা সবচেয়ে বেশি নাকি সবচেয়ে কম? এটা সবচেয়ে বেশি স্থিতিশীল, এটা সবচেয়ে কম স্থিতিশীল, এটা মিডিয়াম ভাই। শেষ। এইবার তাহলে বুঝছো, স্থিতিশীলতা অনুযায়ী ভাগ করে ফেললাম। সবচেয়ে স্থিতিশীল অ্যারোমেটিক, তাহলে সবচেয়ে কম কে? অ্যান্টি অ্যারোমেটিক। মাঝখানে কি আছে? এই নন অ্যারোমেটিক বাইজান। ঠিক আছে, ডান। তাহলে সবাই এখন আল্লাহ রহমতে একটু একটু বেশি পারতেছি তো না, মানে কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যারোমেটিক না। বিলিভ মি, তোমার যেসব বন্ধুরা শুধু হাকের নীতি দিয়ে প্রমাণ করে তারা এটারও অ্যারোমেটিক বলবে, বলবে না দেখো তো পাই ইলেকট্রন কয়টা, দুইটা না? তারা কিন্তু এটারও অ্যারোমেটিক বলবে, বাট এটা কিন্তু অ্যারোমেটিক না। সো এটাই বললাম যে যারা রেগুলার ক্লাস করতেছো তারা কিন্তু একটা নতুন জিনিস পাচ্ছ। অবশ্যই অ্যারোমেটিক হইতে হলে দুইটা শর্তই মানতে হবে, অ্যারোমেটিসিটি প্লাস হাকেল রুল, মানে সিসিপিএইচআর। ঠিক আছে, এটাই বলতেছি। আচ্ছা, ওকে। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই ভাইয়া। হ্যাঁ, কুইজ ওয়ান দেখি, প্রথম কুইজ তোমাদের লঞ্চ করি। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিও। এই যে কুইজটা লঞ্চ করলাম, অ্যান্সার দাও। ওকে, তো দেখি পোলের কি অবস্থা। আচ্ছা, বেশ ভালো অবস্থা আজকে। আচ্ছা, একটা জিনিস বলি, যারা হচ্ছে পোল পাও বা পাও না, বা দেরিতে পাও বা পোল আগে পাও কোশ্চেন পাও না, তার মানে তারা পিছায় আসো, আমার সাথে ক্লাসে নাই। তো যেটা করতে হবে, যখনই ভাইয়ার এই কথাটা শুনো তখনই সাথে সাথে লাইভ বাটন যেটা আছে খুঁজে বের করো, ওটাতে ক্লিক করে ফেলবা। একটু পর পর ক্লিক করবা যেন লাইভে থাকো। হ্যাঁ, আচ্ছা দেখি অ্যান্সার তো বি হবে। ধ্রুব, খাইরুল, ইথেন, শাওন, সাব্বির, লিসা, সম্রাট, মাহাদি, অর্ক, শশী। কংগ্রাচুলেশনস ভাইয়া। আচ্ছা আচ্ছা, আরেকবার বলতেছি, হ্যাঁ সমস্যা নেই। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বেনজিন। হ্যাঁ, অ্যান্সার হবে বেনজিন। ওকে, স্বাভাবিক বেনজিনই তো হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই যে কি জানি বলে, ননটা কি? অ্যারোমেটিসিটি, যে সিসিপিএইচআর, এই চারটা যারা মানবে তারা হলো অ্যারোমেটিক। আর এই চারটার মধ্যে যে কোনো একটা যে মানবে না তারা নন, মানে তারা হচ্ছে অ্যালিফেটিক। সহজ কথা। এখন অ্যালিফেটিকটারে দুই ভাগে ভাগ করছে আর কি, এরকম দেখতে অ্যারোমেটিকের মতো কিন্তু অ্যালিফেটিক। যদি তাদের পাই ইলেকট্রন চারের গুণিতক হয় সেটাকে বলবো অ্যান্টি, আর না হইলে নন। ঠিক আছে, না হইলে নন। ওকে, আচ্ছা গেল। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে যাই। আর যারা লাইভে থেকেও পোল পাও নাই তাদেরকে একটা ছোট জিনিস বলি, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা একটু তোমাদের ব্রাউজারটা মানে রিফ্রেশ দাও, অথবা পপ আপ উইন্ডোটা অফ করা আছে কিনা এটা একটু চেক করো। ইউটিউবে দেখো হাউ টু চেক ওয়েদার মাই পপ আপ উইন্ডো ইজ ওপেন অর নট, দিয়ে একটু চেক করো, দিয়ে জাস্ট ওই জিনিসটা একটু এনেবল করে দাও। কারণ মানে পপ আপ মানে কি হঠাৎ করে সামনে আসা, পোলটাও কিন্তু হঠাৎ করে সামনে আসে। এটা যদি অফ করা থাকে তাহলে ব্রাউজার দেখাবে না। হ্যাঁ, এটা একটু দেখো। ওকে, তো চলো আমরা যাই। হ্যাঁ ইরা, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আপন, এক্স্যাক্টলি। তো চলো আমরা একটু সামনের দিকে যাই। বলো, সরি, এই কোশ্চেন, ফেনলে কয়টি পাই ইলেকট্রন আছে? বলো সবাই বলো, ফেনলে কয়টি পাই ইলেকট্রন আছে? মাহফুজ, মিনিমাম কোনটা মিনিমাম মাহফুজ ভাইয়া? ফেনলে
কয়টি পাই ইলেকট্রন আছে একটু বলো তো সবাই, ফিনল আঁকে কিভাবে? ধরো এরকম ফেনল তো এটাই, হ্যাঁ, তাহলে একটা পাই, দুইটা পাই, তিনটা পাই বন্ড আছে, পাই বন্ড তিনটা মানে কি, পাই ইলেকট্রন ছয়টা, ছয়টা পাই ইলেকট্রন আছে ফেনলে, তাই তো? আচ্ছা গেল, ভেরি গুড। আচ্ছা চলো একটু আগে, নেপথালিনে পাই বন্ধনের সংখ্যা কত? নেপথালিন হলো ডাবল বেনজিন, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ, তাহলে পাই বন্ধনের সংখ্যা কয়টা? পাঁচটা। নেপথালিনে পাই বন্ধনের সংখ্যা হচ্ছে পাঁচটা। পাই বন্ধনের সংখ্যা পাঁচটা নেপথালিনে, ঠিক আছে, এক দুই তিন চার আর মাঝখানে কমন একটা, পাঁচটা। ওকে, আচ্ছা বেনজিনে কয়টি সিগমা বন্ধন আছে? সবাই একটু হিসাব করো কুইকলি, বেনজিনে কয়টি সিগমা বন্ধন আছে? সিগমা বন্ধন আছে দেখো, বেনজিনে দুই ধরনের সিগমা বন্ধন আছে, একটা হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন, একটা হচ্ছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন। কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয়, কার্বন কার্বন আছে ছয়টা, কার্বন হাইড্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, তাহলে টোটাল আছে 12টা। তাহলে সিগমা বন্ধন আছে কয়টা? 12টা। তাহলে টোটাল সিগমা বন্ধন কয়টা আছে ভাইয়া? 12টা। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটার অ্যান্সারটা বলো তো কি হবে, ভাবো। বেনজিনের কার্বন কার্বন দ্বিবন্ধন কোন কোন অরবিটালের অধিক্রমণে সৃষ্টি হয়েছে? দেখো, কার্বন কার্বন যেটা দ্বিবন্ধন, এখানে তো দুইটা বন্ধন আছে তাই না, একটা আছে সিগমা আর একটা আছে পাই। সিগমা বন্ধন তো তৈরি হয়, এটা যেহেতু sp2 সংকরায়ন দিয়ে, পাই বন্ধন তৈরি হয় pp সংকরায়ন দিয়ে, তার মানে আলটিমেটলি sp2 আর pp দুইটাই লাগবে, এটা তো না। তাহলে অ্যান্সার 1 আর 2 সি, তাহলে অ্যান্সার হবে 1 আর 2 সি। ওকে, অ্যান্সার হবে সি, ভেরি গুড, মাশাআল্লাহ, গুড। আচ্ছা C28 আমরা শুরু করব এখন হচ্ছে বেনজিনের প্রস্তুতি। ওকে, বেনজিনের প্রস্তুতি, কিছু পরিমাণ প্রস্তুতি একটু দেখাই আমরা, আসো বেনজিনের প্রস্তুতি কিভাবে পড়বো। তো বেনজিনের প্রস্তুতি যদি আমাদের পড়তে হয়, ও নরমাল জিনিসপত্র আর কি, হ্যাঁ, বেনজিনের প্রস্তুতি খুবই সহজ, অনেকটা এলিফেটিকের মতোই, মানে অ্যালকেন পড়ছি না, অ্যালকেনের মতো অনেকটা, ঠিক আছে। আসো দেখি, ফার্স্ট হচ্ছে ডিকার্বক্সিলেশন, মনে আছে ডিকার্বক্সিলেশন কিভাবে হইতো, দেখাই। এই যে COO, মনে আছে RCOO, এটা দিতাম আমরা প্লাস NaOH। ক্যালসিয়াম অক্সাইড কেন দিতাম ভাইয়া, পড়াইছিলাম, বলো সবাই, ক্যালসিয়াম অক্সাইড কেন দিতাম? সরি, ক্যালসিয়াম অক্সাইড কেন দিতাম ভাইয়া? পানি শোষণ করার জন্য, তাই না, নিরোধক। ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা তো সব পারো। দেখো, এখন এই সোডিয়াম কার্বনেট আকারে এটা বাইরে হয়ে যাবে, তাই তো, Na2CO3 প্লাস এই হাইড্রোজেনটা এখানে ঢুকে যাবে, তাহলে কি ফর্ম হইলো দেখো, এটাকে বলা হয় বেনজিন, এটাকে বলা হয় কি, বেনজিন, এই যে হয়ে গেল বেনজিন। এবার হলো ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে, আচ্ছা ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে, ফেনল, তোমাদের মনে আছে ভাইয়া জিঙ্ক দিতাম ওই যে ওজনীকরণে, জিঙ্ক কি করতো, জিঙ্কের কাজ সবসময় একটা অক্সিজেনকে নিয়ে পালা যাবে, জিঙ্কের সবসময় কাজ হচ্ছে একটা অক্সিজেনকে নিয়ে পালা যাবে, তাহলে কি হইতো ভাইয়া, এই যে সরি, জিঙ্ক একটা অক্সিজেনকে নিয়ে পালা যেত, তাহলে জিঙ্ক অক্সাইড, এবং এই হাইড্রোজেনটা এখানে ঢুকে যেত, তাহলে ফর্ম করতে হচ্ছে বেনজিন। এই যে আবার বেনজিন চলে আসতো, মনে আছে ওজনীকরণে আমরা পড়ছিলাম ভাইয়া, ওজনীকরণে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, এটা কোত্থেকে আসছে দেখো, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজিনের একটা অ্যাসিড আর কি, বেনজোইক অ্যাসিড, এটার সাথে যদি আমি একটা ক্ষারের বিক্রিয়া করাইতাম, তখন এই যে এটা প্লাস পানি উৎপন্ন হইতো, বুঝছো, এটা প্লাস পানি উৎপন্ন হইতো, ওই পানিটাকে শোষণ করার জন্য হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটা রাখতো, এটি আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, গোল্লাটা আমি ছোট দিছি তাই না, এটা কিন্তু ঠিক না, গোল্লা বড় করে দিও, হ্যাঁ। বেনজিনের ফেনলের অক্সিজেনটা জিঙ্ক নিয়ে চলে যাবে, ওই যে ওজনীকরণে দেখছি, আর বেনজিন তৈরি হবে, ইজি না, ইজি ইজি জিনিস কিন্তু, হ্যাঁ। হ্যাঁ পারে, রাজিন পারে, অবশ্যই পারে, কেন হইতে পারে না। তাহলে এটা গেল, হ্যাঁ, জিঙ্ক অক্সাইড নিয়ে আচ্ছা, না এই যে নরমাল নামকরণ ভাইয়া,
অ্যান্টি মিনিমাম স্টেবল, হ্যাঁ 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 মাহফুজ, এটা পরে আসছে দেখছো, এই ইয়াতে তুমি মনে হয় লাইভ থেকে আবার হঠাৎ করে একটু পিছিয়ে গেছো, তাই না ভাই? লাইভ বাটনে ক্লিক দিয়ে দিবা, লাইভ বাটনে, হ্যাঁ। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে শোনো, গ্রিগনার্ড বিকারক যেমন ভাইয়া আর এমজিএক্স হয়, এটাকে আবার এভাবেও লেখা যায়, এআর এমজিএক্স অ্যারাইল বা ফিনাইল এমজিএক্স। এটা কি জানো? এই যে বেনজিন আছে না, বেনজিন, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে আমরা বলি হচ্ছে ফিনাইল বা অ্যারাইল। ঠিক তেমনি এখানেও সেম, বেনজিন ম্যাগনেসিয়াম মানে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড প্লাস আমরা যদি পানি দিই, পানির সাথে বিক্রিয়া করাই, তখন কি হয় দেখো, এইচটা প্লাস ওইচটা মাইনাস, ম্যাগনেসিয়ামের জারণ মান কত +2, হ্যালোজেনের -1, তাহলে ওভারঅল কত +1, বাকিটা -1, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, তাহলে কি হইলো, এটা বেনজিন প্লাস MgOH, মনে আছে এইভাবে অ্যালকেন প্রস্তুত হইতো, মনে আছে এইভাবে অ্যালকেন প্রস্তুত হইতো, না না, এআর মানে অ্যারাইল, এআর মানে হচ্ছে অ্যারাইল, পিএইচ মানে ফিনাইল, এরকম আর কি, ফিনাইল, এআর মানে অ্যারাইল, এই দুইটাই হচ্ছে ওই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে বলা হয় অ্যারাইল ফিনাইল, ঠিক আছে, অ্যারাইল ফিনাইল। আচ্ছা, হুম, তাহলে কি হইতো, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পানির সাথে বিক্রিয়া করছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, শেষ, বেনজিন তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার হ্যাঁ, ফিনাইল আর অ্যারাইল একই জিনিস প্রেমী, হ্যাঁ। এবার দেখো অ্যালকাইনের পলিমারকরণ, এটা তো সবচেয়ে সোজা, মনে আছে এটা পড়ছিলে তোমরা, ওই যে C2H2, এটাকে যদি তুমি পলিমার করো আয়রনের উপস্থিতিতে 450°C তাপমাত্রা, কি পাবা, C6H6 বেনজিন। ইথাইনকে বা অ্যালকাইনকে পলিমার করলেও কিন্তু আমরা কি পাবো ভাইয়া, বেনজিন পাবো, হ্যাঁ। কোথায়, এই যে এই বলয়ের হাইড্রোজেন বাদ দিয়ে যেটা, এটাকে বলা হয় অ্যারাইল বা ফিনাইল, হ্যাঁ। আর ওই তো এই হাতে যদি হাইড্রোজেন চলে আসে তাহলে তো এটা অ্যারাইল হাইড্রাইড মানেই তো বেনজিন, হ্যাঁ। আচ্ছা, 3 কেন, এই যে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই কারণে, হ্যাঁ। আচ্ছা, না না আজকের ক্লাসটা ছোট, টেনশন নিও না। আচ্ছা, এবার হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বিক্রিয়া, এটা কিন্তু পড়াইছিলাম তোমাদেরকে গতদিন, মনে পড়ে কিনা দেখো তো। এই যে এই H2টাকে আমরা এভাবে ভেঙে লিখি, ধরো এটা আলাদা পেজে দেখাই, হ্যাঁ। N2Cl প্লাস HOH প্লাস H3PO2, ধরো এরকম আছে। তো এখানে ব্যাপারটা হইলো কি, এই অক্সিজেন চলে যাবে ওর কাছে, ফর্ম করবে হচ্ছে H3PO3 প্লাস, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নিয়ে পালাবে, ফর্ম করবে HCl প্লাস, এই নাইট্রোজেন নিজেই আলাদা হয়ে যাবে, ফর্ম করবে N2 প্লাস, তাহলে এই ফাঁকা হাতে হাইড্রোজেনটা ঢুকে যাবে, তাহলে ফর্ম করলো কি ভাইয়া, বেনজিন, ফর্ম করলো হচ্ছে বেনজিন, তাহলে কি ফর্ম করলো ভাইয়া, বেনজিন, সবাই ক্লিয়ার, ফর্ম করলো কি, বেনজিন, ওকে। ফসফরিক অ্যাসিড, বলো, ফর্ম করলো বেনজিন, হ্যাঁ। অ্যারাইল আর ফিনাইলের পার্থক্য হচ্ছে খালি একটা এ দিয়ে শুরু, একটা পি দিয়ে শুরু, বাট দুইটাই একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল সিম্পল। আচ্ছা, এরপর আরেকটা কথা লিখছে ভাইয়া, হাইড্রোডিঅ্যালকাইলেশন, এটার অর্থ কি জানো, এটার অর্থ হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে আর অ্যালকাইল মুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে এবং অ্যালকাইল মুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে অ্যালকাইল মুক্ত হবে, এটারই একটা উদাহরণ হচ্ছে টোলিন ও জাইলিন। একটু বুঝাই, ঠান্ডা মাথায় একটু বুঝো। এটাকে বলা হয় টুলুইন, এটাকে বলা হয় মিথাইল বেনজিন বা টুলুইন। আচ্ছা, আর এটাকে বলা হয় জাইলিন, জাইলিন কাকে বলে, জাইলিন যেখানে দুইটা মিথাইল গ্রুপ আছে, দুইটা মিথাইল গ্রুপ আছে, এটাকে বলা হয় জাইলিন, হ্যাঁ, এটাকে বলা হয় জাইলিন। তোমাকে মাত্র কি বললাম, হাইড্রো ডি অ্যালকাইলেশন, ডি কার্বক্সিলেশন মানে যদি কার্বন বাদ দেওয়া হয়, ডি অ্যালকাইলেশন মানে কি অ্যালকাইল বাদ দেওয়া, আর হাইড্রো ডি অ্যালকাইলেশন মানে হাইড্রোজেন যুক্ত করে অ্যালকাইল বাদ দেওয়া, এই আর কি। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, হুম, দেখো কি হচ্ছে, এইচ এইচ, হ্যাঁ, গেল, ও কি করতেছে, এই
অ্যালকাইলটা এই হাইড্রোজেনকে নিয়ে মিথাইল আকারে চলে যাবে, প্রভাবক হিসেবে দিবা অ্যালুমিনিয়াম অক্সাইড, প্রভাবকটা মনে রাখতে হবে 600°C তাপমাত্রা, আর এই হাইড্রোজেনটা নিজে এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করলো কি বেনজিন। হ্যাঁ, বেনজিন। আচ্ছা, এখানে কি হবে, এখানেও সেম আমি দুইটা হাইড্রোজেন দিব, বাট এখানে আরেকটা ভিন্ন কেস হয় মজার, সেটা হচ্ছে এই বেটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেলে, C2H6 উৎপন্ন করে, প্লাস এই হাইড্রোজেন এখানে ঢুকে, এই হাইড্রোজেন এখানে ঢুকে, তাহলে ফর্ম করে কি, এটাও তো বেনজিন, তাই না? এটাও বেনজিন, কারণ বেনজিনের প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন থাকেই। সো আলটিমেটলি দেখো ওরা কি করতেছে, হাইড্রোজেন যুক্ত হইতেছে আর অ্যালকাইল মুক্ত হইতেছে, এটাকেই বলা হয় হাইড্রো হাইড্রো ডি অ্যালকাইলেশন, হাইড্রো ডি অ্যালকাইলেশন, হাইড্রো ডি অ্যালকাইলেশন। সবাই ক্লিয়ার? এটাকে বলা হয় হাইড্রো ডি অ্যালকাইলেশন। ওকে, আচ্ছা গেল, সিম্পল একটা জিনিস। হ্যাঁ, এই যে টোলিন থেকে মিথেন পাইছি, আবার জাইলিন থেকে ইথেন পাইছি, সিম্পল হিসাব। ওকে, এবার হলো কুইজ 2, দেখি তো এটা আমরা পারি কিনা ভাইয়া। কুইজ 2টা লঞ্চ করে দেই, লঞ্চ করে দিছি, দেখি সবাই একটু চেষ্টা করো। হ্যাঁ, দেওয়ার। ওকে, তো তোমাদেরকে তো এটা দেখাইছি, পোলটা ক্লোজ করতেছি। দেখো এটাকে কি করা যায়, ওই যে পলিমারকরণ করলেই কিন্তু আয়রনের উপস্থিতিতে 450°C তাপমাত্রায় দিলে বেনজিন পাওয়া যায়। এটার সাথে যদি জিঙ্ক দেই, জিঙ্ক অক্সাইড নিয়ে পালাবে, তাহলে পাওয়া যাবে C6H6। আর এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ওই যে ডিকার্বক্সিলেশন, হ্যাঁ, তাহলে কি পাবা, সোডিয়াম কার্বনেট প্লাস বেনজিন। বেনজিন, তার মানে 3টা পদ্ধতিতেই করা যায়, অ্যান্সার হবে সবগুলা, অ্যান্সার হবে সবগুলা। দেখি অবস্থা কি, মিম, তারেকুল, রেহনুমা, শাম্মী, রিয়াসাত, লিসা, জুই, আবু তালহা, জেমিন, জেসিয়া। ওকে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। সো আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো চলো আসি যাই। কি কি কার্বনে হাইড্রোজেন নেই কই, না বাকি প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে, আমি দিচ্ছি না মানে হাইড্রোজেন আছে। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে এটা গেল। এবার দেখো বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি, এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটার বিক্রিয়ার কৌশলটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার বেনজিনের কিছু সংযোজন বিক্রিয়া দেখি আসো আমরা। হ্যাঁ, ব্রেক একটু পরে দিচ্ছি। বেনজিনের কিছু সংযোজন বিক্রিয়া দেখি, হাইড্রোজিনেশন। হাইড্রোজেনেশন মানে কি বলো, হাইড্রোজিনেশন মানে কি বলো? না, ইরা নাই, হাইড্রোজেন যুক্ত করা। তাহলে দেখো, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে। হ্যাঁ, আচ্ছা বেনজিনটা তোমাদেরকে একটু এঁকে দেখাই। হ্যাঁ, তোমরা তো হয়তো এই জিনিসটা বুঝতেছো না। জিনিসটা দেখো, বেনজিন, এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন।
এটাকেই আসলে এইভাবে লেখা হয়, এটাকে আসলে এইভাবে লেখা হয়েছে, সমস্যা নেই, দুটো একই জিনিস। এটার মধ্যে যদি আমি আরো 6টা হাইড্রোজেন দিই নিকেলের উপস্থিতিতে, তখন কি হবে, এই দ্বিবন্ধন গুলো সব ভেঙে যাবে, সংযোজন হবে। সংযোজন হলে কি হবে, জিনিসটাকে হচ্ছে এইভাবে লেখা যায়, দুইটা করে হাইড্রোজেন, দুইটা করে হাইড্রোজেন, দুইটা করে হাইড্রোজেন, এই এই ঠিক আছে, এইভাবে হইলো। আচ্ছা, এটারে বলে হচ্ছে সাইক্লোহেক্সেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন। এটা দেখো ক্লোরিনেশন, মানে এখানে কি করবো, এখন বেঞ্জিনের সাথে ক্লোরিন অ্যাড করবো, ক্লোরিন অ্যাড করবো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ইউভির উপস্থিতিতে এখানের ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন, মানে প্রত্যেকটা কার্বনে একটা করে ক্লোরিন ঢুকবে, ঠিক আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে ক্লোরিন ঢুকবে, 1 2 3 4 5 6। হ্যাঁ, এটাকে বলা হয় গ্যামেক্সিন পাউডার, এটাকে বলা হয় কি, গ্যামেক্সিন পাউডার, জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্যামেক্সিন পাউডার, মানে হাইড্রোজেন যোগ করলে হাইড্রোজেন, মানে হাইড্রোজিনেশন, ক্লোরিন যোগ করলে ক্লোরিনেশন, সিম্পল কথা। আচ্ছা, সাইক্লোহেক্সেন লেখে কিভাবে, আহ, বাংলায় লিখবা সাইক্লোহেক্সেন, এভাবে লিখবা। বাংলা যদি লিখতে চাও C6H, কয়টা হইলো দেখো, 12, 12, এটাকে বলা হয় সাইক্লোহেক্সেন, ঠিক আছে, C6H12। আচ্ছা, বইটা ছিল, আচ্ছা, ভেরি গুড। দেখো ওজনীকরণ, আচ্ছা, ওজনীকরণ বিক্রিয়া কি হয় বলতো, ওজনীকরণ মনে আছে তোমাদের, দ্বিবন্ধনের ওজনীকরণের ব্যাপারটা পড়াইছিলাম, দ্বিবন্ধনের ওজনীকরণে কি হয় মনে আছে তোমাদের ভাইয়া, এই যে এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, তাই না, ওজনীকরণে যদি ওই যে জিঙ্ক দিই, মনে আছে, জিঙ্ক দিলাম আর পানি দিলাম, জিঙ্ক দিলে কি হয়, জিঙ্কের একটা অক্সাইড তৈরি হয়, প্লাস এগুলার মধ্যে একটা ডাবল বন্ড এসে পড়ে, তাই না, মানে এরকম একটা ডাবল বন্ড চলে আসে, তাই তো, এরকম একটা ডাবল বন্ড চলে আসে। তাইলে বলো তো ইয়ার ক্ষেত্রে কি হবে, ওজনীকরণের ক্ষেত্রে কি হবে, দেখো, মানে বেঞ্জিনের ক্ষেত্রে এই 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 এখানে একটা এইচ, 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 এখানে একটা এইচ। খেয়াল করো তো ভাইয়া, এটার সাথেও যদি আমি 3টা জিঙ্ক দিই প্লাস 3 অনু ওজন দিই পানির উপস্থিতিতে, তখন স্বাভাবিকভাবে 3টা জিঙ্ক অক্সাইড তো হবেই, 3টা জিঙ্ক অক্সাইড তো হবেই, পাশাপাশি আর কি কি হবে আসো দেখি। ব্রেকটা কোথায় হবে, এই যে দেখো, ডাবল বন্ডে একটা ব্রেক হবে, ডাবল বন্ডে একটা ব্রেক হবে, ডাবল বন্ডে একটা ব্রেক হবে। তাহলে কি হবে বলো তো ভাইয়া, এই প্রত্যেকটা কার্বন একটা করে ইয়া হবে, তাই না, ডাবল বন্ড যেখানে ব্রেক হবে সেখানে একটা অক্সিজেন, সেখানে একটা অক্সিজেন, ওকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, ওকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, ওকে। তাহলে দেখো তো যৌগ কি হইতেছে, খেয়াল করো, হ্যাঁ, এই যে এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, 3টা যৌগ, হ্যাঁ, 3টা কিন্তু একই যৌগ, কি যৌগ দেখো, COH, COH, 3 অনু আসবে, এটাকে বলবো গ্লাইঅক্সাল, কি বলবো ভাইয়া, গ্লাইঅক্সাল। মাঝে মাঝে অনেক পরীক্ষার প্রশ্ন আসে, বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, বুঝছো, বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, দেখাবো নাফিস, একটু ওয়েট করো। বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, গ্লাইঅক্সাল পাওয়া যায়, ওকে, ক্লিয়ার, বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল পাওয়া যায়। আচ্ছা, এখন একটা কাজ করি, এখন একটা ব্রেক দিই, হ্যাঁ, এখন একটা ব্রেক দিই, এই পৃষ্ঠা রাখি, তোমরা একটু সবাই দেখো ঠান্ডা মাথায়, তারপর আমরা আবার কন্টিনিউ করবো। 7:47 বাজে, ধরো 1 মিনিট বাড়াই দিলাম, 7:57-তে আমরা আবার শুরু করব, ওকে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, আমাদের হচ্ছে ব্রেক টাইম শেষ। হ্যাঁ, চলো আমরা হচ্ছে শেষ, আমরা চলো এখন সামনের দিকে আগাই। আচ্ছা, ওজনীকরণ আমরা দেখলাম। এখন আমাদের একটা প্রশ্ন আসে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন, বইটা এরকম প্রশ্ন আসে এটা নেই। সেটা হচ্ছে, এটা তো বেনজিন, বেনজিন থেকে এখানে পাওয়া গেছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে টিন আর এইচসিএল দিলে কি হবে, NaNO2 আর HCl দিলে কি হবে, ফেনল কিভাবে হবে। জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর কি। হ্যাঁ, দেখো এখানে আছে আমার কাছে বেনজিন, বেনজিন আছে, বেনজিনের সাথে ধরো এখানে একটা হাইড্রোজেন আছে। হ্যাঁ, বেনজিনের সাথে আমার কি আনতে হবে, দেখো এখানে একটা হাইড্রোজেনের বদলে আনতে হবে NO2, হাইড্রোজেনের বদলে আনতে হবে NO2। তাহলে অবশ্যই আমার NO2 মানেই নাইট্রিক অ্যাসিড, সহজ কথা, নাইট্রিক অ্যাসিড আনবো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে আমরা পাবো নাইট্রোবেনজিন এবং পানি, এবং পানি। আচ্ছা, এটার মেকানিজমটা একটু পরেই দেখাবো, ধরো এটা পাবো। এরপর টিন আর HCl দিলে কি হয়, টিন প্লাস HCl, মনে আছে কিনা জানি না তোমাদের, সেটা হচ্ছে এটা কিন্তু বিজারণ হয়, তাই না? 6টা নিতাম, 2টা অক্সিজেন থেকে 2টা পানি হবে, প্লাস এখানে একটা অ্যানিলিন তৈরি হবে, অ্যামিনো বেনজিন, এটা গত ক্লাসে দেখাইছি, অ্যামিনো বেনজিন। হ্যাঁ, এই একটু পরে বলতেছি H2SO4 কেন, এটা পুরো মেকানিজমটা দেখাবো, এটাকে নাইট্রেশন বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যামিনো বেনজিন, তোমাদের কি এইটুকটা মনে আছে যে NaNO2, গতকাল কিন্তু অনেকবার করে বলছে, NaNO2 HCl আর 0°C তাপমাত্রা, এই অল্প তাপমাত্রা কি তৈরি হয় জানো ভাইয়া, বলো তো? গুড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আর H2O তৈরি হয়, যেটাকে পরবর্তীতে যখন আমরা একটু হিট দিব 25°C তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় নিব, তখনই আমরা পাবো ফেনল, ফেনল, তখনই পাবো ফেনল। আচ্ছা, ফেনল পাবো, সাথে নাইট্রোজেন পাবো, প্লাস সাথে HCl পাবো। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস মনে আছে তো, একটু আগে পরে আসছি, যে ফেনলকে যদি আবার আমরা জিঙ্ক দিয়ে তাপ দিই, ফেনলকে যদি আমরা আবার জিঙ্ক দিয়ে হিট করি, তাহলে কি হবে, জিঙ্ক অক্সাইড প্লাস বেনজিন, আবার কিন্তু বেনজিন তৈরি হয়ে যাবে, বেনজিন তৈরি হয়ে যাবে। তো মাঝে মাঝে প্রশ্ন আসে কিরকম জানো, বেনজিন থেকে মনে করো অ্যানিলিন তৈরি করো, অথবা অ্যানিলিন থেকে বেনজিন তৈরি করো, মাঝে মাঝে প্রশ্ন আসে, বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করো অথবা অ্যানিলিন থেকে বেনজিন তৈরি করো, সিম্পল, মাঝে মাঝে প্রশ্ন আসে। যেমন দেখো আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবে, বিক্রিয়া সহ দেখাও। দেখো, বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকে বিজারণ করলে অ্যানিলিন, শেষ। আবার অ্যানিলিনকে ডায়াজোনিয়াম লবণ বানায় হিট দিলে পাওয়া যায় ফেনল, ফেনলকে জিঙ্ক গুঁড়া দিলেই কি হয়ে যায়, বেনজিন। দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড। হ্যাঁ, এই হ্যাঁ, তখন পড়লেই ভালো হয় মাফরুহা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল, তাহলে এটা অলরেডি ডান, এটা অলরেডি ডান। আচ্ছা, এবার একটা মেকানিজম পড়বো আমরা, মেকানিজমটা কি বলছে, মেকানিজম অফ ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বলো তো ভাইয়া, ইলেকট্রোফাইল কারা, যারা কি পজিটিভ নাকি নেগেটিভ, বলো তো ভাইয়া, ইলেকট্রোফাইল কারা, যারা কি পজিটিভ নাকি নেগেটিভ, বলো। ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, মানে যারা পজিটিভ, তাহলে তাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া করতে হবে আমাদের, ঠিক আছে, পজিটিভ। তাহলে চলো আমরা এখন ঠান্ডা মাথায় একটা জিনিস পড়ি, খুবই মজার একটা ইন্টারেস্টিং জিনিস, মেকানিজমটা দেখাই। হ্যাঁ, সবাই মেকানিজমটা মনোযোগ দিয়ে দেখবা। ফার্স্ট অফ অল, তোমার কাছে আছে হচ্ছে একটা ফাইনাল রিয়াকশন দেখাই আগে, ফাইনাল বিক্রিয়া দেখাই আগে। ফাইনাল বিক্রিয়া দেখাই আগে, ধরো তোমার কাছে আছে হচ্ছে একটা বেনজিন, বেনজিনের মাথায় যে হাইড্রোজেনটা আছে এটা তো পজিটিভ, তাই না, এটা আমরা সবাই জানি। আচ্ছা, সাথে আমরা অবশ্যই এমন কারো বিক্রিয়া করাবো, ধরো পজিটিভ নেগেটিভ তো ইলেকট্রোফাইল, ধরো AB, এরকম কিছু একটা বিক্রিয়া করাবো আমরা। হ্যাঁ, কিছু একটা বিক্রিয়া করাবো, ধরো এই পার্টটা হচ্ছে নেগেটিভ, এই পার্টটা হচ্ছে পজিটিভ, এখানে একটা প্রভাবক দিব ক্যাটালিস্ট, কোনো না কোনো ভাবে ফাইনাল বিক্রিয়া হবে কি, এটার এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এটার এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এখানে আসবে A আর এখানে আসবে HB, এরকম একটা যৌগ তৈরি হবে।
এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তার মানে আমাদের কি করতে হবে ভাইয়া, যেটা থাকবে বেনজিন ছাড়া এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে, তারপর হচ্ছে আমাদের যত আদার্স কাজ আছে। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি, দেখি কি হয়, চেষ্টা করি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এতগুলো উদাহরণ রিডিং দিছো, ভালো কথা। চলো আগে পড়ি, না পড়লে বুঝবো না। হ্যাঁ, আসো পড়ি। ফার্স্টে হ্যালোজিনেশন করব। বলো, ক্যাটালিস্ট মানে প্রভাবক। বলো তো হ্যালোজিনেশন মানে কি? কি যুক্ত করা হ্যালোজিনেশন মানে? হ্যালোজিনেশন মানে হ্যালোজেন যুক্ত করা, মানে কি? ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। আমরা ক্লোরিন নিয়ে আপাতত একটু কাজ করি। হ্যাঁ, চলো দেখো, ফাইনাল বিক্রিয়াটা আগে একটু লিখি। ফাইনাল বিক্রিয়া কি হবে? বেনজিন আছে, ক্লোরিন আছে, প্রভাবক হিসাবে দেব ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, ফেরিক ক্লোরাইড। এই ক্লোরিন একটা ভিতরে চলে যাবে ক্লোরোবেনজিন আকারে, আর HCl তৈরি হবে, যেটা বলছিলাম। এবার ক্রিয়া কৌশল দেখাবো, বা মেকানিজম যেটাকে বলি, ক্রিয়া কৌশল, যেটাকে আমরা ইংলিশে বলি মেকানিজম। ক্রিয়া কৌশল বা মেকানিজম, ওকে ফাইন। ক্রিয়া কৌশল বা মেকানিজম, ওকে। কি করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, ঠান্ডা মাথায় দেখি। ফার্স্ট হচ্ছে ধাপ 1, মানে স্টেপ 1। স্টেপ 1, তাহলে স্টেপ 1 এ কি হয়? ফার্স্টে হচ্ছে বেনজিন ছাড়া যে আছে তার প্লাস মাইনাস ভাগ হবে। কিভাবে দেখো, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ফেরিক ক্লোরাইড আছে। প্রভাবকটা কি করে দেখো, মনোযোগ দিও। ফেরিক ক্লোরাইডের আয়রন যে আছে, আয়রনের যে ডি অরবিটালটা আছে সেটা ফাঁকা, আরো ইলেকট্রন নিতে পারবে। ও কি করবে, এই ক্লোরিনটাকে সে ইলেকট্রন সহ নিয়ে নিবে, ইলেকট্রন সহ নিয়ে নিবে, ইলেকট্রন সহ নিয়ে নিবে। তাহলে কি তৈরি হবে? FeCl4 মাইনাস, ইলেকট্রন সহ নিয়ে নিবে। তার মানে এটা তো মাইনাস, ইলেকট্রন সহ নিয়ে নিবে। তাহলে এটা কি হলো, প্লাস। প্লাসটা বের হয়ে গেল, দেখো প্লাসটা বের হয়ে গেল, বের হইলো। আচ্ছা, এবার আসি ধাপ 2, স্টেপ 2। স্টেপ 2 তে কি হচ্ছে দেখো, ওই ক্লোরিনটা, এই যে আমার কাছে এখন যে বেনজিনটা আছে, ধরো বেনজিনটা আছে হচ্ছে এইখানে, হাইড্রোজেন, এই যে ক্লোরিন প্লাস। এখন কি হবে, এটা তো প্লাস, এই ইলেকট্রনটা ওকে আকর্ষণ করবে, নিজের দিকে টানবে, ইলেকট্রনটা নিজের দিকে টানবে। টেনে কি করবে দেখো, টেনে এখানে ক্লোরিনটাকে নিয়ে আসবে, হাইড্রোজেনও থাকবে। তাহলে এখানে বন্ধনটা থাকবে, এখানে বন্ধনটা থাকবে। খেয়াল করো তো ভাইয়া, এই মাথায় কার্বনের একটা বন্ধন কমে গেল, তার মানে এখানে ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি ফিল আপ করার জন্য পিছন থেকে একজন আসার চেষ্টা করবে, পিছন থেকে একজন আসার চেষ্টা করবে। ওকে ফাইন, পিছন থেকে একজন আসলো, মনোযোগ দিও হ্যাঁ পুরো জিনিসটাই। ক্লোরিন, হাইড্রোজেন পিছন থেকে আসার চেষ্টা করলো, তাহলে এসে পড়লো। এখানে আসার কারণে এই কার্বনে আবার কি হয়েছে, ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়েছে। এটাকে ফিল আপ করার জন্য এই পিছন থেকে আবার আসবে। ওকে ফাইন, আসো। ক্লোরিন, হাইড্রোজেন এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো। তখন আবার এই কার্বনে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য ও কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রনকে নিয়ে নিবে। হাইড্রোজেনের ইলেকট্রনকে যখন সে নিয়ে নিবে, তখন কি হবে, এখানে শুধু ক্লোরিন থাকবে, বাকি হাইড্রোজেনটা বের হয়ে যাবে H+ আকারে। বাকি হাইড্রোজেনটা কি হবে, বের হয়ে যাবে H+ আকারে। তাহলে দেখো, এই যে এই দুইটা সিগমা বন্ধনের কারণে এত ঝামেলা হইলো না। এই সিগমা বন্ধনটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এই সিগমা বন্ধনকে বলা হয় সিগমা কমপ্লেক্স, মানে এই ঝামেলাটার জন্যই তো এত কাহিনী হইলো। দিন শেষে H+টা বের হয়ে গেল। ওকে ফাইন, এবার আসি স্টেপ 3 তে। ওই H+টা গিয়ে আগে যে মাইনাসটা ছিল তার সাথে বিক্রিয়া করবে, এই মাইনাসের সাথে বিক্রিয়া করে ওই যে HCl এবং FeCl3 চলে আসবে। নিয়ম কি বলতো, বিক্রিয়ার আগে যেমন থাকে বিক্রিয়ার শেষেও সে তেমন। তার মানে ও হচ্ছে প্রভাবক। প্রভাবক কি, বিক্রিয়ার আগে যেমন থাকে বিক্রিয়ার পরেও তেমনই থাকবে। তাহলে ও হচ্ছে কি হিসেবে কাজ করতেছে, প্রভাবক। মাঝখানে একটা বিক্রিয়া সে করাই দিল, হেল্প করলো বিক্রিয়া করাইতে, সে অবশ্যই একটা ভালো প্রভাবক। তাহলে বিক্রিয়াগুলোর
মানে মেকানিজমটা কি, মেকানিজমটা ঠান্ডা মাথায় আবার বলি, হ্যাঁ বলি, মনোযোগ দিয়ে দেখো। কি করবে, ফার্স্টে বেঞ্জিন ছাড়া যে আছে সে প্লাস মাইনাসে ভাগ হবে, এটা ভাগ করতে সাহায্য করবে প্রভাবক। আচ্ছা, তারপর ওই প্লাসটা গিয়ে এই মাইনাসকে আকর্ষণ করে আঘাত করবে। এই যে দেখো, এটা একটা কি ইলেকট্রোফাইল না, ইলেকট্রোফাইল মানে কি পজিটিভ। এই যে দুইটা পজিটিভের মধ্যে প্রতিস্থাপন হইলো না, এই যে প্রতিস্থাপন হইলো, এই অবস্থাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। দুইটা সিগমা বন্ধনের জন্য এত ঝামেলা হইলো, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। ওই এইচ প্লাসটা আবার পরবর্তীতে ওই মাইনাসের সাথে বিক্রিয়া করে প্রভাবককে আলাদা করে দিবে, শেষ। আচ্ছা, এটা বলবো না, আরেকটা বলি, চলো আরেকটা পড়ি মেকানিজম, সেম মেকানিজম। এখন পড়বো নাইট্রেশন। এখন কি পড়বো, নাইট্রেশন। আসো নাইট্রেশন পড়ি। ফাইনাল বিক্রিয়াটা আগে দেখাই। ফাইনাল বিক্রিয়া কি, বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড, কার উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিড। কে জানি আমাকে প্রশ্ন করছিল সালফিউরিক অ্যাসিড কেন দিছি ভাই, বলতেছি। তাহলে নাইট্রোবেনজিন তৈরি হবে প্লাস পানি তৈরি হবে এখানে। আসো দেখি এখানে ঘটনা কি ঘটছে। তাহলে ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল, হ্যাঁ। ফার্স্টে কি হবে, বেনজিন ছাড়া যে আছে সে প্রভাবকের সাথে বিক্রিয়া করে প্লাস মাইনাস হবে আর কি। নাইট্রিক অ্যাসিড এই যে এইভাবে ভাঙবে, দেখো OH NO2, OH টা তো নেগেটিভ, NO2 টা পজিটিভ, আর H2SO4 ভাঙবে HHSO4, H টা পজিটিভ বাকি পুরাটা নেগেটিভ। তাহলে নেগেটিভ যাবে পজিটিভের কাছে, কি তৈরি করবে, পানি। আর এই দুটো আলাদাই থাকবে, NO2 প্লাস HSO4 মাইনাস থাকলো। এরপর স্টেপ, এটা হলো স্টেপ 1। এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে কি হবে দেখো, এই যে বেনজিনটা যে ছিল, এরপরে কাহিনী সব সেম। বেনজিনের হাইড্রোজেনটা এই যে NO2 যেটা, এই পাই বন্ধনটা ওকে একটু আকর্ষণ করবে, নিয়ে নিবে। কি তৈরি করবে বলতো, আকর্ষণ করে নিয়ে নেওয়ার পর এটার কি অবস্থা বলে, এটারে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটারে কি বলা হয় ভাইয়া, সিগমা কমপ্লেক্স। তাহলে এই যে সেম, এখানে একটা ঘাটতি তৈরি হবে, এটাকে ফিল আপ করার জন্য এটা আসবে, তখন আবার এখানে একটা ঘাটতি তৈরি হবে, এটাকে ফিল আপ করার জন্য এটা আসবে, তখন এখানে আবার ঘাটতি ফিল আপ হবে, তখন সে হাইড্রোজেনকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে আলটিমেটলি কি হবে, তখন হইলো এই 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 NO2 প্লাস H প্লাস। এই যে আমার H প্লাস আলাদা হয়ে গেল, ওই H প্লাসটা আবার ওই মাইনাসের সাথে গিয়ে আঘাত করবে। H প্লাসটা এই মাইনাসের সাথে গিয়ে আঘাত করবে, করে কি তৈরি করলো, H2SO4। দেখো, তার মানে H2SO4 টা কি প্রভাবক, বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়া শেষেও তাই আছে, তার মানে ও একটা প্রভাবক, মাঝখানে সে বিক্রিয়া ঘটাই দিল। এই অবস্থারে বলে হচ্ছে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স একই জিনিস কিন্তু, হ্যাঁ, না হবে না ভাইয়া, হবে না, সিগমা কমপ্লেক্স। ফ্রি রেডিক্যাল তখনই হবে যখন সমানভাবে হিটটা পড়বে, এখানে সমানভাবে পড়ে নাই ইরা, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এটা গেল আমাদের হিসাব। এইবার চলো আরেকটা পড়ি, সালফোনেশন। বলো তো সালফোনেশনে কাকে ব্যবহার করব, বলো সালফোনেশনে কাকে ব্যবহার করব, দেখি বুঝো কিনা। সালফোনেশনে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, সালফার না। দেখো ফাইনাল বিক্রিয়া, হ্যাঁ, ফাইনাল বিক্রিয়া কি হবে, বেনজিন আছে, বেনজিনের সাথে আমার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, এই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই তখন কি উৎপন্ন হবে, বেনজিল সালফোনিক অ্যাসিড প্লাস পানি। আসো দেখি, পানিটা কেন হচ্ছে জানো, সালফিউরিক অ্যাসিড একটা ইয়া না, নিরোধক না, পানি বের করে দেয় এই জন্য। তো চলো আসো দেখি ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল কি করব, স্টেপ 1। স্টেপ 1 এ কি হবে, আগে বেনজিন ছাড়া বাকিটা ভাঙবে, কিভাবে, ওই যে প্লাস মাইনাস OH HSO4 HSO3 এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এইভাবে ভাঙবে। আর H2SO4 টা ভাঙবে কি হবে, এই যে প্রভাবক যেটা সেটা হচ্ছে HHSO4, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস যাবে প্লাসের কাছে, তাহলে H2O, বাকিটা আলাদাই থাকবে, HSO4 মাইনাস আর HSO3 প্লাস। ফাইন, এরপর স্টেপ 2, ঘটনা শেষ, আর কোনো কাজ নেই, সব সেম, আর কোনো কাজ নেই,
সব সেম। এই হাইড্রোজেনটা ওই পজিটিভকে এক্সচেঞ্জ করে ফেলবে, তাই না? এই ইলেকট্রনটা এসে ওকে মানে আকর্ষণ করবে, আকর্ষণ করে একটা কি তৈরি করবে ভাইয়া, বলো কি কমপ্লেক্স বলো এটারে, বলো সবাই কি কমপ্লেক্স বলে? সিগমা কমপ্লেক্স তৈরি করবে। এই যে এখানে একটা ঘাটতি হইলো, এটাকে ফিল আপ করার জন্য ও আসবে, এখানে আবার একটা ঘাটতি হবে, এটাকে ফিল আপ করার জন্য ও আসবে, আবার এখানে একটা ঘাটতি হবে, এটাকে ফিল আপ করার জন্য হাইড্রোজেন চলে আসবে। তো আলটিমেটলি হাইড্রোজেনটা মুক্ত হয়ে যাবে এবং তৈরি হবে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড HSO3। এই H প্লাসটা আবার ওই মাইনাসের সাথে গিয়ে বিক্রিয়া করবে। এই H প্লাসটা ওই মাইনাসের সাথে গিয়ে যখন বিক্রিয়া করবে তখন তৈরি হবে H2SO4। তখন তৈরি হবে H2SO4। বিক্রিয়ার আগে H2SO4, পরে H2SO4, সো সে একটা প্রভাবক হিসেবে কাজ করবে। সিগমা কমপ্লেক্স কাকে বলে? সিগমা কমপ্লেক্স হচ্ছে যখন এই সিগমা বন্ধনের কারণে বেনজিনের ভিতরে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, তখন ওই অবস্থাকে সিগমা কমপ্লেক্স বলে। এরপর বেনজিন ওই ঘাটতি দূর করার জন্য একটা সিগমারে বের করে দেয়, এটাকেই বলা হয় সিগমা কমপ্লেক্স। জাওয়াদ, হ্যাঁ জাওয়াদ না, সরি তারিকুল। আচ্ছা, হ্যাঁ এটা আসে, পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ আগেরটার মতোই না, সেম পারছি। চলো এর পরেরটা আরো চেষ্টা করি। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাতে আবার কি হয় জানো? ফাইনাল বিক্রিয়া দেখাই তাহলেই বুঝবো এটা কি। ফাইনাল বিক্রিয়া দেখাই। বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইলেশন মানে কি? অ্যালকাইল যুক্ত হবে। এখানে দেওয়া হয় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ এখানে প্রভাবক গুলা কিন্তু খুব ফিক্সড, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। CH3 প্লাস HCl। আসো আমরা পড়াই ঠান্ডা মাথায়। হ্যাঁ ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল কি হয়েছে? ফার্স্টে বেনজিন ছাড়া যে আছে সে প্লাস মাইনাসে ভাগ হবে। এটা প্লাস, ক্লোরাইড মাইনাস, এটা কার সাথে বিক্রিয়া করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে একটা লুইস অ্যাসিড? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, সে 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে 6টা। অক্সটক কি পূরণ হয়েছে? হয় নাই। আরো ইলেকট্রন নিবে সে, এজন্য সে ক্লোরিনকে নিয়ে নিবে। ক্লোরিনকে যখন সে নিয়ে নিবে তখন সে ফর্ম করবে অ্যালুমিনিয়াম AlCl4 মাইনাস, টেট্রাক্লোরাইড মাইনাস আর কি। হ্যাঁ এবং একটা CH3 প্লাস। এরপর তো বুঝছোই, প্লাস যেহেতু পাইছো বাকি কাজ সেম। আসো দেখি বাকি কাজ হয় কিনা। এটা স্টেপ 1। এবার আসি স্টেপ 2। স্টেপ 2 দেখি কি হয়। CH3 প্লাস, এই পাই বন্ধনটা কি এটাকে আকর্ষণ করবে, করে একটা কি তৈরি করবে ভাইয়া বলো? এটার কি বলে? কি কমপ্লেক্স? কি তৈরি করবে? সিগমা কমপ্লেক্স। এটাকে পূরণ করার জন্য এটা আসবে, এখানে একটা তৈরি হবে, এটাকে পূরণ করার জন্য এখানে আসবে, এখানে একটা তৈরি হবে, এটাকে পূরণ করার জন্য হাইড্রোজেনকে ছেড়ে দিবে। সো আলটিমেটলি একটা H প্লাস তৈরি হলো, প্লাস CH3 তৈরি হলো। এইবার যেহেতু H প্লাসটা তৈরি হলো, লাস্ট কাজ কি? ওই প্লাসটা মাইনাসের সাথে আক্রমণ করবে। H প্লাসটা AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই দেখো বিক্রিয়া শেষে আবারও প্রভাবকটা রয়ে গেছে। শেষ। সেম না ভাইয়া বিক্রিয়াগুলো? সেম না? না ব্যবহার করা যাবে না, হ্যালোজেনেশনে আয়রনের যৌগ ব্যবহার করতে হবে। বলো সেম না জিনিসটা? বলো সেম, সেম না? হুম, হ্যাঁ এখানে যে কয়টা বিক্রিয়া দেখাচ্ছে সবগুলোর জন্য প্রভাবক ফিক্সড। হ্যাঁ আচ্ছা, ফাইনাল বিক্রিয়া কেন? দেখো এগুলা যোগ বিয়োগ করলে এটাই পাবা। এটাই বলছি ফাইনাল বিক্রিয়া মানে মূল বিক্রিয়া এটাই। এটা কিভাবে ঘটে সেটা দেখাইছি মেকানিজম। হ্যাঁ এই মৃদুল বুঝছো? আচ্ছা সমস্যা নাই, একভাবে পড়লেই হয়েছে, আর অসুবিধা নেই। হ্যাঁ একই সমস্যা নাই, SO3 আকারে কাজ করে। এই হাইড্রোজেনটা আরো বিয়োগ হয়ে কাজ করে, সমস্যা নাই, তুমি যেভাবে পড়ো দুইটাই ওকে। আসো দেখাই ফ্রিডেল ক্রাফট অ্যাজাইলেশন জিনিসটা দেখাই। এবার ফাইনাল বিক্রিয়া আগে একটু দেখাই। বেনজিন প্লাস CH3 COCl, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ এটারে বলা হয় অ্যাজাইল ক্লোরাইড। হ্যাঁ অ্যাজাইল ক্লোরাইড। হুম দেখো এখানে উৎপন্ন হয় হচ্ছে অ্যাসিটোফেনন, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন প্লাস HCl, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন প্লাস HCl। আচ্ছা চলো মেকানিজম দেখি। ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল বলো সবাই, আমরা বলো স্টেপ 1-এ কি হয়? সবাই ভাইকে বলো স্টেপ 1-এ কি হয়? পরীক্ষা যদি বলে যে ক্রিয়া কৌশল সহ লেখো, তখন পুরোটা লিখতে হবে। হ্যাঁ ভাঙবে তাই না?
বেঞ্জিন ছাড়া যে আছে সে প্লাস মাইনাস আকারে ভাঙবে, CH3CO Cl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের সাথে বিক্রিয়া করবে আর কি ফার্স্টে। এইটুকটা তো প্লাস, কারণ ক্লোরিন তো মাইনাস, আর এটা এটার সাথে বিক্রিয়া করে চলে যাবে AlCl4 মাইনাস প্লাস CH3CO প্লাস। এইটার সাথে আবার কে বিক্রিয়া করবে? বেঞ্জিন। বুঝলেন, এই যে বেঞ্জিন CH3CO প্লাস, এই যে পাই বন্ধনটা গিয়ে এটাকে এই যে প্লাসটাকে নিয়ে নিবে, আকর্ষণ করবে, করলে কি হবে? এই যে সেম ঘটনা আগের মতো, CO CH3, এখানে একটা H, সিগমা কমপ্লেক্স, তাই না? এখানে একটা ঘাটতি তৈরি হবে, এটাকে ফিল আপ করতে যাবে, এখানে একটা ঘাটতি তৈরি হবে, এটা ফিল আপ করতে আসবে, এখানে একটা ঘাটতি তৈরি হবে, হাইড্রোজেন আবার ফিল আপ করতে আসবে, সেম হাইড্রোজেন বের হয়ে গেল, তাহলে তৈরি হইলো অ্যাসিটোফেনন। তৈরি হয়ে গেল কি? অ্যাসিটোফেনন, ঠিক আছে? অ্যাসিটোফেনন। এই H প্লাসটা স্টেপ 3 তে কি করবে? আবার ওই AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে ফর্ম করবে HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে বিক্রিয়া শেষে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার ইনটেক অবস্থায় রয়ে গেছে, শেষ। বলতো সব একই না? এই যে এই বিক্রিয়া, এই বিক্রিয়া, এই বিক্রিয়া, এই বিক্রিয়া, এই বিক্রিয়া, সবই তো সেম। তাহলে চলো একটা সামারি পড়ি। হ্যালোজেনেশনে কি হয়? বেনজিন থাকে, একটা হ্যালোজেন থাকে ফেরিক হ্যালাইডের উপস্থিতিতে, তাহলে কি হবে? এখানে হ্যালোজেন হবে প্লাস হাইড্রোজেন হ্যালাইড, শেষ। নাইট্রেশনে কি হবে? এখানে বেনজিন থাকে, নাইট্রিক অ্যাসিড থাকবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, কি হবে? এখানে নাইট্রোবেনজিন হবে প্লাস H2O, H2SO4 থাকলেই পানি হবে। আচ্ছা, এবার H থাকবে এখানে H2SO4 সালফোনেশন, যেহেতু আবার H2SO4 থাকবে, H2SO4 থাকা মানেই পানি, আর এখানে থাকবে HSO3। আচ্ছা, এরপর হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে হচ্ছে RX, অ্যালকাইল হ্যালাইড থাকবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর হ্যালোজেন আলাদা হয়ে যাবে, আর এই আরটা ভিতরে ঢুকে যাবে, সিম্পল। আর অ্যাজাইল হ্যালাইড মানে RCOCl H, সেম শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জাস্ট Hটা Cl এর সাথে আলাদা হয়ে যাবে। দাঁড়াও, এটা হ্যালাইড দিই তাহলেই ভালো, Hটা হ্যালোজেনের সাথে যাবে, আর এখানে CO আর উৎপন্ন হবে, শেষ হয়ে গেল। ডিভিশন দিয়ে দিলাম। সব কি একই জাতীয় না ভাইয়া? দেখো 5 বার পড়াইছি আমি কিন্তু চাইলে একবার পড়ায় বাকি বলতাম সেম রিঅ্যাকশন, বলি নাই, 5 বার পড়াই দিছি, সেম কাহিনী। প্রথমে বেনজিন ছাড়া বাকিটা প্লাস মাইনাসে ভাঙবে, তারপর বেনজিনকে আঘাত করবে, তারপর বাকিটা প্রভাবক ফেরত চলে আসবে। হ্যাঁ, এই দেখছো, এই হলো অবস্থা। বলো তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে ভাইয়া বলো তো? এটা কিটোন জাতীয় পদার্থ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ভেরি গুড ফাদ। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড, এই দেখো বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড, এই যে বেনজোইল ক্লোরাইড, এটার বিক্রিয়া করলে কি হবে? কিসের উপস্থিতিতে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। শোনো, মেকানিজম তো জানতে চাই নাই, তুমি খালি কি করবা? এই যে প্লাস মাইনাসের বিক্রিয়া করাই দিবা, প্লাস কি হইলে দুইটা জোড়া লেগে যাবে। এটারে বলা হয় বেনজোফেনন। বেনজিনের কিটোন তো বেনজোফেনন, এটারে কি বলা হয়? বেনজিনের কিটোন মানে বেনজোফেনন। এটা যেহেতু বেনজিনের কিটোন, এটাকে বলা হয় কি ভাইয়া? বেনজোফেনন। ওকে, না অন্যটাও দিতে পারে ভাইয়া, এটা অ্যাসিডের কিটোন তো, তাই এটাকে বলা হয় কি? বেনজোফেনন। ওকে, আচ্ছা চলো একটু সামনের দিকে আগাই। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? আসো দেখো, এই যে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড মানে বুঝছো তো, CH3COCl, মাত্র করাইছি। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি উৎপন্ন হবে বলো? মাত্র করাইছি, বলছিলাম সিস্টেম কি? ওই যে প্লাস মাইনাস যোগ করাই দিবা, HCl প্লাস এই দুইটা যোগ করাই দিবা। এটাও তো একটা কিটোন, তাই না? এটারে বলা হয় অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, তাহলে উৎপন্ন হবে কি? অ্যাসিটোফেনন। এটারে আমরা কি বলবো? অ্যাসিটোফেনন। ওকে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানেই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র মানে কি? ভিজা না, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিটাইল ক্লোরাইড, হ্যাঁ অ্যাসিটাইল হ্যালাইড বলে, হ্যাঁ ভেরি গুড স্যার, নাইস।
ওকে, তাহলে এতক্ষণ বেনজিনের যা যা রিঅ্যাকশন পড়ছি দেখো এক সিরিয়ালে সব চলে আসছে। দেখো আমরা বেনজিনের কি কি পড়ছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে নাইট্রেশন পড়ছি, হ্যালোজেনেশন পড়ছি, সালফোনেশন পড়ছি, অ্যালকাইলেশন পড়ছি, অ্যাজাইলেশনও পড়ছি। আমরা সংযোজনের মধ্যে এই যে হাইড্রোজেন সংযোজন পড়ছি, ক্লোরিনেশন পড়ছি, ওজোনীকরণ পড়ছি, সবই কিন্তু পড়ছি। তাহলে একটা সামারি হয়ে গেল না আমাদের, একটা কিন্তু সামারি হয়ে গেল। দেখছো কত কিছু পড়ে ফেলছি আমরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার একটা ছোট্ট জিনিস একটু হিন্ট দিব, যেটা নেক্সট দিন পড়াবো, আজকে একটা হিন্ট দিব। হ্যাঁ, একটু বোঝো। হ্যাঁ, CH3CO তো অ্যাসিড থেকে আসছে না, এই জন্য অ্যাসিডও বলে মৃদুল। হ্যাঁ, দেখো একটা হিন্ট দিব, অর্থপ্যারা নির্দেশক নিয়ে আমি একটা হিন্ট দিব, যেটা তোমরা বাসায় একটু পড়ো, যেটা আগামী সপ্তাহে আমরা পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা হিন্ট দিব, সেটা হইলো দেখো, ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম, হ্যাঁ, XY, সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, মনে করো OH, এরকম একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, OH। তো তুমি সবসময় খেয়াল রাখবা, যারা যারা ইলেকট্রন বাইরে থেকে ভিতরে দেয় তাদেরকে বলা হয় অর্থপ্যারা গ্রুপ অথবা সক্রিয়কারী গ্রুপ, যারা ভিতর থেকে বাইরে নেয় তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। হ্যাঁ, কারণ তারা রেজোনেন্সের পাওয়ার কমায় দেয়। একটু বুঝাই, দেখো এখানে তুমি কিভাবে হিসাব করবে জানো, তুমি সবসময় মনে রাখবা বেনজিনের সাথে এই যে দাগওয়ালা যে যোগ ইয়াটা থাকে, কি বলে মৌলটা, সেটাকে বলবো এক্স, আর তার সাথেটাকে বলবো ওয়াই। তুমি খালি তড়িৎ ঋণাত্মকতার মান দেখবা, এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান কত, এখানে 3.5, ওয়াই এর 2.1। যার মান বেশি, যদি এক্স এর মান বেশি হয়, এক্স গ্রেটার দেন ওয়াই হয় তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কি হবে, ও ইলেকট্রনটা কি করবে, ভিতরের দিকে সাপ্লাই দিয়ে দিবে। ওর কাছে অনেক ইলেকট্রনের ঘনত্ব আছে, ও ভিতরে সাপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, ওর কাছে অনেক ইলেকট্রন সাপ্লাই আছে, ও ভিতরে ইলেকট্রন দিয়ে দিবে, সিম্পল। আচ্ছা, এখন যদি এরকম হয় যে NO2, ধরো N এখানে আছে, ধরো O2, এরকম একটা অবস্থায় আছে। হ্যাঁ, এরকম একটা অবস্থায় আছে, তাহলে চিন্তা করো, এটাকে নাম দিলাম এক্স, এটাকে নাম দিলাম ওয়াই। ধরো এটার তড়িৎ ঋণাত্মকতা 3, এটার হচ্ছে 3.5। এখন ঋণাত্মকতা কার বেশি, ওর বেশি। ও এখন কি করবে, নাইট্রোজেন থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে, নাইট্রোজেন থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে, আর নাইট্রোজেন ভিতর থেকে ইলেকট্রন টানবে। তাহলে কি বেনজিনের ঋণাত্মকতা কমে গেল না, মানে বেনজিনের রেজোনেন্স কমে গেল, এই জন্য এটাকে বলা হয় কি, মেটা নির্দেশক। তাহলে দেখো কি বলছে, অর্থপ্যারা নির্দেশক কোনটি, এক্স ওয়াই হিসাব করবা, বন্ধনের সাথে যেটা এক্স, পাশেরটা ওয়াই। তড়িৎ ঋণাত্মকতা যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে অর্থপ্যারা, আর যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে মেটা, মেটা বা নিষ্ক্রিয়কারী। হ্যাঁ, এটা একটু মনে রাখো, নেক্সট উইকে আমরা পড়বো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। দেখো এটার তড়িৎ ঋণাত্মকতা 3, এটার হচ্ছে 3.5, ওয়াই গ্রেটার দেন এক্স, তার মানে এটা মেটা হবে না, তার মানে অবশ্যই জোড়া জোড়া, যেহেতু উত্তর অ্যান্সার 2 আর 3 হবে, মানে বি হবে, স্বাভাবিক কথা। আচ্ছা, চলো তো একটু পরের গুলো হিসাব করে দেখি। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি, সক্রিয়কারী মূলক মানে অর্থপ্যারা। তাহলে চিন্তা করো তো, বন্ডের সাথে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, ওর মান 3, ওর মান 2.1, অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এটাই কিন্তু অর্থপ্যারা। অ্যান্সার এ, বাকিগুলো দেখার দরকার নেই। অ্যান্সার এ, ওকে, বাকিগুলো দেখার দরকারই নেই, সিম্পল। ঠিক আছে, এটা জাস্ট একটা হিন্ট দিলাম, এটা তোমরা একটু পড়াশোনা করো, ঘাটাঘাটি করো, আগামী সপ্তাহে একদম থরোলি বুঝাই দিব কেন এরকম হয়েছে ইনশাল্লাহ। একটা হিন্ট দিয়ে রাখলাম, ওকে। আচ্ছা, ডান। তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, এখানে বি আর সি এর মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, এই আবার এ এর সাথেও কিছু ব্যাপার স্যাপার আছে। এ ও বি যৌগের ওজন সংযোজন বিক্রিয়াকে উৎপাদ দেয়, এটা পারা উচিত, আশা করি একটু পড়াশোনা করো। হ্যাঁ, দেখি কি হয়, দেখি কি হয়। আচ্ছা, তো এই তো আজকে ক্লাস আমাদের এইটুকুই। দেখো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব কোঅপারেটিভ ছিলে আজকে, সুন্দর করে ক্লাসটা করছো। তো আশা করি সবাই জিনিসপত্রগুলো বুঝতে পারছো, আর অ্যারোমেটিক যৌগ তোমাদের কাছে আনন্দদায়ক মনে হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।